আসসালামু আলাইকুম। অধ্যায় 11 অর্থাৎ চলতরিতের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বর্তনী প্রকারভেদ, রোধের সন্নিবেশের প্রকারভেদ এবং রোধের সন্নিবেশ হতে কিভাবে তুল্যরোধ নির্ণয় করতে হয় এই জিনিসগুলো শিখব। তো চলো শুরুতে আমরা বর্তনী সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। বর্তনী কি বলতেছে? বর্তনী বলতেছে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। ওকে, তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। এখন এই বর্তনীগুলো আমরা তৈরি করি কিভাবে? বিভিন্ন তড়িৎ উপকরণ এবং তড়িৎ যন্ত্রকে একে অপরের সাথে যুক্ত করে এই বর্তনীগুলো তৈরি করা হয়। এখন যে তড়িৎ উপকরণ বা তড়িৎ যন্ত্রগুলো আমরা ব্যবহার করে বর্তনী তৈরি করি তাদের কিছু প্রতীক আছে। তো আমরা শুরুতে সেই প্রতীকগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তড়িৎ কোষের কাজ কি? তুমি তো বর্তনীতে তড়িৎ প্রবাহ চাও, তাই না? তো ওই তড়িৎ প্রবাহের উৎস হিসেবে আমাদের বর্তনীতে তড়িৎ কোষ কাজ করে। তড়িতের উৎস হিসেবে এই তড়িৎ কোষটা কাজ করে। তো এর প্রতীকটা কি? এর প্রতীক হচ্ছে এরকম একটা বড় দাগ থাকে আর এরকম একটা ছোট দাগ থাকে। এই যে বড় দাগ যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি হচ্ছে হাই ভোল্টেজ প্রান্ত বা উচ্চ বিভবের প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্ত। আর যেটা ছোট দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লো ভোল্টেজ প্রান্ত অর্থাৎ নিম্ন বিভবের প্রান্ত বা নেগেটিভ প্রান্ত। তো এরকম অনেকগুলা তড়িৎ কোষ যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাটারি। অর্থাৎ যে ধরো একটা তড়িৎ কোষ, ধরো এই যে আরেকটা তড়িৎ কোষ, এরকম যখন অনেকগুলা একের অধিক যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাটারি। এদের কাজ কি? এরা হচ্ছে বর্তনীতে তড়িতের সোর্স হিসেবে কাজ করে, তড়িতের উৎস হিসেবে কাজ করে। বুঝতে পারছি কথা? এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রোধ কি ছিল বলতো? রোধ ছিল এমন একটা ধর্ম যেই ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধা পাবে, অর্থাৎ যেই ধর্মের কারণে তড়িৎ প্রবাহটা বাধা পায় তাকে বলতাম আমরা রোধ। তো রোধের প্রতীকটা কেমন? রোধের প্রতীক হচ্ছে এরকম, এই যে এরকম খাঁচকাটা, এই যে এটা হচ্ছে রোধের প্রতীক। কথা বুঝতে পারছো? আর যখন তুমি এরকম এই খাঁচকাটা রোধের উপরে একটু মান দিয়ে দিবা, ধরো 5 ওহম অথবা ধরো 10 ওহম অথবা 15 ওহম 20 25 এরকম যখন মান দিয়ে দিবা তখন এইটাকে আমরা বলবো হচ্ছে রোধক। তো এই যে এই রোধকটা দুই রকমের হয়, আবার দুই রকমের। একটা হচ্ছে কি স্থির মানের রোধক আর আরেকটা হচ্ছে পরিবর্তনশীল রোধক। ওকে, তো স্থির মানের রোধক কারা? যাদের মান তুমি চাইলেও পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ ফিক্সড। মানে ধরো তুমি 5 ওহমের একটা রোধক ব্যবহার করছো, মানে ওর মান 5 ওহম, এটা তুমি আর চেঞ্জ করতে পারবে না। 10 ওহমের ব্যবহার করছো, তার মানে ওটার মান 10 ওহমই, ওটা তুমি আর চেঞ্জ করতে পারবে না। কথা বুঝতে পারছো? যাদের মানটা ফিক্সড তাদেরকে আমরা বলি হচ্ছে স্থির মানের রোধক। আর যাদের মান তুমি প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবা, তোমার ইচ্ছা মতো প্রয়োজন অনুসারে তুমি পরিবর্তন করতে পারবা, তাদেরকে আমরা বলি হচ্ছে পরিবর্তনশীল রোধক। তো একটা এমসিকিউ কিন্তু অনেক বেশি আসে যে পরিবর্তনশীল রোধকের অপর নাম কি? তো মাথায় রাখবা পরিবর্তনশীল রোধকের অপর নাম হচ্ছে রিওস্টেট। ওকে, এটা কিন্তু অনেক বেশি এমসিকিউতে আসে যে পরিবর্তনশীল রোধকের অপর নাম কি, সেটা হচ্ছে কি রিওস্টেট। তো এই যে পরিবর্তনশীল রোধক বা রিওস্টেট এর কিছু প্রতীক আছে, যেমন কি একটা প্রতীক এরকম আছে, মানে দুইটা ব্যবহার করা হয় বোঝানোর জন্য। এই যে এইটা এরকম একটা রোধ দিয়ে তার নিচে এরকম একটা অ্যারো দিয়ে, এটা হচ্ছে পরিবর্তনশীল রোধক। অথবা এরকমও বোঝানো হয়, বা ধর এরকম রোধের সাইন দিয়ে এরকম টিক চিহ্ন, যে কোনো একটা হইতে পারে। তোমাকে দিয়ে বলবে নিচের কোনটি পরিবর্তনশীল রোধকের প্রতীক, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে পরিবর্তনশীল রোধকের প্রতীক। বুঝতে পারছি কথা? এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা যেটা, যে পরিবর্তনশীল রোধকের অপর নাম হচ্ছে কি রিওস্টেট। ওকে, এই জিনিসগুলো একটু ভালো মতো আমাদের মাথায় রাখতে হবে। এবং কিছু তড়িৎ যন্ত্র আছে, যেমন হচ্ছে অ্যামিটারের প্রতীকটা কি? অ্যামিটারের প্রতীক সিম্পল, এরকম এ দিয়ে তুমি জাস্ট এরকম একটা দাগ দিয়ে দিবা, এটা হচ্ছে অ্যামিটারের প্রতীক। তো বর্তনীতে অ্যামিটারের কাজ কি? যে ধরো কোনো একটা নির্দিষ্ট পরিবাহী অথবা নির্দিষ্ট কোনো অংশের মধ্যে দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা তুমি যখন মাপতে যাবা তখন আমরা এই অ্যামিটারকে ব্যবহার করি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পরিবাহী অথবা বর্তনীর নির্দিষ্ট একটা অংশের মধ্যে দিয়ে কি পরিমাণে তড়িৎ যাচ্ছে
এটা মেজারমেন্ট করার জন্য আমরা কি করি, এই অ্যামিটারকে ব্যবহার করি। আরেকটা হচ্ছে ভোল্ট মিটার, একটা হচ্ছে ভোল্ট মিটার। ওকে, ভোল্ট মিটার। তো এই ভোল্ট মিটারের প্রতীকটা কেমন, এরকম জাস্ট খালি ভি দিয়ে এরকম দুইটা অ্যারো সাইন। বুঝতে পারছো? ভোল্ট মিটারের কাজ কি, যে ধরো তুমি একটা নির্দিষ্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য জানতে চাচ্ছ, আচ্ছা এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত এটা বের করবা, তখন আমরা এই ভোল্ট মিটারটাকে ব্যবহার করি। কথা বুঝতে পারছো? অথবা বর্তনীর নির্দিষ্ট দুইটা বিন্দুর বিভব পার্থক্য কত এটা তুমি যখন মেজারমেন্ট করতে যাবা, তখন আমরা কি করি, এই ভোল্ট মিটার ব্যবহার করি। আরেকটা আছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার, এটার প্রতীক কি, জাস্ট এরকম সিম্পলি জি। জি। গ্যালভানোমিটারের কাজ কি, গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তড়িতের অস্তিত্ব নির্ণয়, মানে কোন একটা জায়গায় তড়িৎ আছে কিনা, তড়িৎ ওখানে আছে কিনা এটা মেজারমেন্ট করার জন্য আমরা কি করি, বা বোঝার জন্য আমরা এই গ্যালভানোমিটারটাকে ব্যবহার করি। কথা বুঝতে পারছো? তাহলে তড়িৎ আছে কিনা অর্থাৎ তড়িতের অস্তিত্ব নির্ণয়ের জন্য আমরা গ্যালভানোমিটার ব্যবহার করি। আর তড়িৎ যদি থাকে তাহলে ওখানে কতটুকু তড়িৎ আছে ওইটা মাপার জন্য আমরা অ্যামিটার ব্যবহার করি। আর কোনো পরিবাহী বা নির্দিষ্ট দুইটা বিন্দুর বিভব পার্থক্য কত এটা মেজারমেন্ট করার জন্য আমরা কি করি, ভোল্টমিটার ব্যবহার করি। কথা বুঝতে পারছো? তো মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে জানলেই হবে আমাদের। এই জিনিসগুলোকে আমরা কি করি, একজনের সাথে আরেকজনকে কানেক্ট করে এই বর্তনীগুলা কি করি, তৈরি করি। বুঝতে পারছো? তো এই যে কানেক্ট, এই কানেক্টটা আমরা দুই ভাবে করতে পারি। এই জন্য আমাদের যে বর্তনী, এই বর্তনী টোটাল হচ্ছে দুই প্রকার। টোটাল হচ্ছে কি, দুই প্রকার। ওকে, একটু মাথায় রাখবো আমরা এদেরকে, যে এই যে তড়িৎ যন্ত্র আর যে উপকরণগুলো আমরা পাইছি এদেরকে আমরা দুই ভাবে কানেক্ট করতে পারি। তো ওই কানেক্টের উপর বেস করে বর্তনীকে আমরা দুইটা ভাগে ভাগ করি। তাহলে হচ্ছে কি বর্তনী, বর্তনী এটা হচ্ছে মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে শ্রেণী বর্তনী, শ্রেণী বর্তনী, আরেকটা হচ্ছে সমান্তরাল বর্তনী, সমান্তরাল বর্তনী। তো শ্রেণী বর্তনী কাদের বলতেছে, শ্রেণী বর্তনী বলা হচ্ছে যখন ওই তড়িৎ উপকরণগুলো একটার পর পর সাজানো থাকবে, মানে পর পর, ধরো একটা শেষ হয়েছে আরেকটা শুরু হয়েছে, একটা শেষ হয়েছে আরেকটা শুরু হয়েছে, এরকম পর পর যখন যুক্ত করে সাজানো থাকবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে শ্রেণী বর্তনী। মানে কি, ধরো ধরো এখানে একটা রোধ, এটা হচ্ছে ধরো একটা রোধ, এখানে একটা রোধ কানেক্ট করছো, এখানে ধরো একটা অ্যামিটার কানেক্ট করছো। ওকে, এখানে ধরো একটা বাল্ব, বাল্বের সাইন হচ্ছে এরকম, এই যে ক্রস দিয়ে সারে এরকম, এটা হচ্ছে বাল্বের সাইন। তাহলে খেয়াল করে দেখো, এই দেখো রোধ, এরপরে অ্যামিটার, এরপরে কি বাল্ব, তাহলে কি পর পর যুক্ত আছে না? এখনো কিন্তু বর্তনী কমপ্লিট হয় নাই। কেন কমপ্লিট হয় নাই? কারণ তুমি তো বর্তনীতে তড়িৎ প্রবাহ চালাবা, তাই না? তড়িৎ প্রবাহের কি সোর্স দেয়া লাগবে না তোমার? তো একদম কি এই যে এই মাথা থেকে শুরু করে এই মাথা, এই মাথা থেকে শুরু করে এই মাথা, এই যে এখানে আমরা কি করলাম, সোর্স দিয়ে দিলাম, এই যে তড়িৎ কোষ। এখানে তড়িৎ কোষও দিতে পারো অথবা তুমি কি করতে পারো, ব্যাটারিও দিতে পারো। বুঝতে পারছো? তাহলে এটা কি আমাদের হাই ভোল্টেজ প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্ত। তো আমরা জানি তড়িৎ কি পজিটিভ প্রান্ত থেকে বের হয়, তাহলে এই যে এদিক থেকে আই বের হবে। কথা বুঝতে পারছো? তাহলে দেখো যখন আইটা বের হইছে, দেখো এই যে রোধ, অ্যামিটার, বাল্ব সবগুলো পর পর যুক্ত আছে, পর পর, একটা শেষ আরেকটা শুরু, একটা শেষ আরেকটা শুরু। তো যেই বর্তনীগুলোতে এই তড়িৎ উপকরণগুলো পর পর সাজানো থাকে, পর পর যুক্ত থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে শ্রেণী বর্তনী। কথা বুঝতে পারছো? উপকরণ থাকলে কিন্তু হবে না, তড়িতের সোর্স থাকতে হবে, কিন্তু সোর্স না থাকলে তো তুমি তড়িৎ প্রবাহই পাবা না। বুঝতে পারছো কথা? তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণী বর্তনী। আর সমান্তরাল বর্তনী কাদের বলতেছে? সমান্তরাল বর্তনী বলতেছে যে তড়িতের যে উপকরণগুলো আছে না, ওরা একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হবে, আরেকটা কমন পয়েন্টে গিয়ে শেষ হবে। যদি এরকম ভাবে যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল বর্তনী। মানে কি, মানে ধরো ধরো এটা হচ্ছে একটা পয়েন্ট, হ্যাঁ এটা হচ্ছে একটা পয়েন্ট, ধরো এখান থেকে এইভাবে গিয়ে এখানে ধরো একটা রোধ কানেক্ট করা, এইভাবে গিয়ে এখানে ধরো একটা বাল্ব কানেক্ট করা, ধরো একটা বাল্ব কানেক্ট করা, এখানে গিয়ে এইভাবে ধরো একটা ভোল্ট মিটার কানেক্ট করা, একটা ভোল্ট মিটার, এরকম ভোল্ট মিটার। তাহলে খেয়াল করে দেখো, এই দেখো একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে না সবাই, এই যে এইটা এইটা এইটা, দেখো একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে এবং সবাই গিয়ে দেখো আরেকটা কমন পয়েন্টে গিয়ে শেষ হয়েছে। তো যদি এমন হয় কোনো বর্তনীতে, অবশ্যই তোমাকে তড়িতের সোর্স দিতে হবে, সোর্স না ছিল ছাড়া কিন্তু হবে না। এই যে তুমি এখানে, এই যেখানে তুমি তড়িৎ কোষ কানেক্ট করে দিও। তো যদি এমন হয় কোনো বর্তনীতে যে তড়িৎ উপকরণগুলো একটা সাধারণ বিন্দু থেকে শুরু হয়ে আরেকটা সাধারণ বিন্দুতে গিয়ে কি হবে, শেষ হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল বর্তনী। কথা বুঝতে পারছো? তাহলে শ্রেণী বর্তনীতে পর 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 যুক্ত থাকবে, আর সমান্তরাল বর্তনীতে কি হবে, একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হবে, আরেকটা কমন পয়েন্টে গিয়ে কি হবে, শেষ হবে। বুঝতে পারছো কথা?
বুঝতে পারছো? তাহলে আমি যদি একটু ভালোভাবে সংজ্ঞাটা বলি শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী, তাহলে কি, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পর পর যুক্ত থাকে তাকে আমরা বলি হচ্ছে শ্রেণী বর্তনী। আর যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলোর একটি বিন্দু একটি সাধারণ বিন্দুতে বা এক প্রান্ত বললে বেশি ভালো হয়, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলোর এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্ত অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে তাকে আমরা বলি সমান্তরাল বর্তনী। কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা বর্তনী, একটা হচ্ছে শ্রেণী বর্তনী আর একটা হচ্ছে কি সমান্তরাল বর্তনী। ঠিক আছে কথা? এখন খেয়াল করো, এখন বর্তনী তো বুঝছি, আমরা বর্তনী বুঝছি। এখন আমরা যে জিনিসটা দেখবো, যে দেখো এখানে রোধ কানেক্ট করা আছে কয়টা বলো? একটা। এখানে রোধ কানেক্ট করা আছে কয়টা? একটা। তো অনেক সময় কি হবে, যে তোমার একাধিক রোধকে যুক্ত করার দরকার হবে, যে তুমি একটা এমন ডিজাইন করছো সার্কিটের যেখানে তুমি দেখছো যে তোমার একাধিক রোধ যুক্ত করতে হবে। তো যখন কোন একটা বর্তনীতে আমরা একাধিক রোধ যুক্ত করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে রোধের সন্নিবেশ। কথা বুঝতে পারছো? তার মানে রোধের সন্নিবেশ হচ্ছে বর্তনীর এমন একটা অংশ যেখানে তুমি অনেকগুলা কি করবা, রোধকে যুক্ত করবা। তখন যেই জায়গায় তুমি অনেকগুলা রোধকে যুক্ত করছো ওই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে রোধের সন্নিবেশ। তার আমি একটু বিষয়টাকে আরেকটু ভালো মতো ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি, রোধের সন্নিবেশ। রোধের সন্নিবেশ, রোধের সন্নিবেশ। তো এই রোধের সন্নিবেশটা দুই রকমের। রোধের সন্নিবেশ কি বলতেছে? একাধিক রোধকে একত্রে যুক্ত করা, একত্রে যুক্ত করা। তো এই যে রোধের যে সন্নিবেশ, এই রোধের সন্নিবেশটা দুই রকমের, একটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ আর একটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। সমান্তরাল সন্নিবেশ, খেয়াল করো, শ্রেণী বর্তনী তুমি কি দেখছো, যে যেখানে তড়িৎ উপকরণগুলো পর পর যুক্ত থাকে। তো মানে শ্রেণী বর্তনীর ক্ষেত্রে রোধের যে শ্রেণীর সন্নিবেশ সেখানে কি রোধগুলো পর পর যুক্ত থাকবে। শ্রেণী বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পর পর যুক্ত ছিল, আর রোধের শ্রেণী সন্নিবেশে রোধগুলো পর পর যুক্ত থাকবে। মানে কি, ধরো এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে একটা রোধ, তাহলে এটাকে ধরো আমি R1 দিলাম, ধরো এখানে আরেকটা রোধ, এটা হচ্ছে ধরো আমাদের R2, এটা হচ্ছে আমাদের R2, এখানে ধরো আরেকটা রোধ, এটা হচ্ছে আমাদের কি R3। তাহলে দেখো এখানে রোধগুলো পর পর যুক্ত আছে। এখন আমি যদি সার্কিটটাকে কমপ্লিট করি বা বর্তনীটাকে কমপ্লিট করি তাহলে কি দাঁড়াইতেছে, দেখো এই যে দেখো পর পর রোধগুলো যুক্ত আছে। তাহলে এই যে অংশটুকু যেই জায়গায় তুমি কি করছো, রোধগুলোকে কি করছো, পর পর যুক্ত করছো, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে শ্রেণী সন্নিবেশ, রোধের শ্রেণী সন্নিবেশ। এই যে পুরোটা খেয়াল করো, এই পুরোটা হচ্ছে বর্তনী, পুরোটা হচ্ছে বর্তনী। দেখলা তুমি বর্তনীর একটা অংশের মধ্যে অনেকগুলো রোধ আছে, তাহলে এটাকে আমরা বলবো রোধের সন্নিবেশ। এখন যদি সেখানে দেখো রোধগুলো পর পর যুক্ত আছে তাহলে সেটা হবে শ্রেণী সন্নিবেশ। তাহলে সমান্তরাল ক্ষেত্রে কি ছিল, সমান্তরাল বর্তনী কি, একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হয়ে আরেকটা কমন পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এখানেও সেম জিনিস হবে, ধরো এখান থেকে এইভাবে একটা রোধ এখানে কানেক্ট হয়েছে, এইভাবে এখানে ধরো আরেকটা রোধ এইভাবে কানেক্ট হয়েছে, এটা ধরো R1, এটা হচ্ছে ধরো R2, এখানে ধরো এইভাবে আরেকটা রোধ কানেক্ট হয়েছে, এই যে কানেক্ট হয়েছে, দিয়ে সার্কিটটাকে তুমি কমপ্লিট করলা, এই যে সার্কিটটা কমপ্লিট হলো। তাহলে খেয়াল করো, তাহলে দেখো এখানে রোধগুলো কি একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হয়ে আরেকটা কমন পয়েন্টে গিয়ে কি হয়েছে, শেষ হয়েছে। তাহলে এই যে বর্তনীর মধ্যে এই যে অংশটুকু অনেকগুলো রোধ আছে, তাহলে এটা হচ্ছে কি রোধের সন্নিবেশ। এখন তুমি দেখলা ওই রোধগুলো একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হয়ে আরেকটা কমন পয়েন্টে গিয়ে শেষ হয়েছে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের রোধের সমান্তরাল সন্নিবেশ। পুরোটা বর্তনী, আর ওই বর্তনীর একটা অংশের মধ্যে এইটুকু হচ্ছে কি আমাদের সমান্তরাল সন্নিবেশ। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? তাহলে বর্তনীর মধ্যে অনেক উপকরণ থাকবে, তড়িতের অনেক উপকরণ, আর সন্নিবেশের মধ্যে রোধের সন্নিবেশের মধ্যে শুধু রোধ থাকবে। বুঝতে পারছি কথা? আচ্ছা, এবার এটুকু আমরা একটু কথা বলি, আসো একটু কথা বলি, এখানে একটু কথা বলি। সেটা হচ্ছে দেখো এদিক থেকে তড়িৎ বের হইলো, আচ্ছা ঠিক আছে, তড়িৎ বের হইছে। তো ধরো এই পয়েন্টটাকে যদি আমি এ বিন্দু ধরি, এই পয়েন্টটাকে যদি আমি বি বিন্দু ধরি, এটাকে যদি সি বিন্দু, আর এটাকে যদি ডি বিন্দু ধরি, তাহলে দেখো এটা সবাই হচ্ছে ভিন্ন ভিন্ন বিন্দু। তাহলে ভিন্ন ভিন্ন বিন্দু যদি হয় তাহলে অবশ্যই এর বিভব, এর বিভব, এর বিভব, এর বিভব, সব বিভবগুলো কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তো ধরলাম এর বিভবটা হচ্ছে VA, এর বিভবটা হচ্ছে VB, এর বিভবটা হচ্ছে VC, এর বিভবটা হচ্ছে কত, VD। আচ্ছা দেখো তো, তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি না, দেখো R1
কোন দুই বিন্দুতে যুক্ত? এ আর বি তে, এ আর বি তে। তড়িৎ যাচ্ছে কিভাবে? এই যে এইভাবে, এই যে এইভাবে যাচ্ছে, এই দিক থেকে এ থেকে ডি এর দিকে যাচ্ছে। তাহলে আমরা জানি তড়িৎ প্রবাহিত হয় কোন দিক থেকে কোন দিক? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তার মানে যেহেতু এই দিক থেকে তড়িৎ যাচ্ছে, তার মানে সবচেয়ে বেশি বিভব যার, সে হচ্ছে এ বিন্দু, এরপরে হচ্ছে বি, এরপরে হচ্ছে সি, এরপরে হচ্ছে কত? ডি, যেহেতু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে আমি যদি এই R1 এর বিভব পার্থক্য বের করি, বিভব পার্থক্য মানে কি? ভি। ভি মানে কি? দুইটা বিন্দুর বিভবের ডিফারেন্স। তাহলে বলো এই R1 কোন দুই বিন্দুতে কানেক্টেড? এ আর বি তে কানেক্টেড। তাহলে এর বিভব পার্থক্য কত হবে? VA মাইনাস ভিবি। VA মাইনাস ভিবি কেন দিছি? কারণ উচ্চ বিভব থেকে আমাকে নিম্ন বিভবকে বাদ দিতে হবে, কারণ পার্থক্য মানে তো বড় থেকে ছোটর বিয়োগফল, তাই না? তাহলে বড়কে এ, ছোটকে বি, এই জন্য VA মাইনাস ভিবি। তুমি যখন R2 এর বিভব পার্থক্য বের করবা, R2, তাহলে অবশ্যই বি হচ্ছে বড়, সি হচ্ছে ছোট। আর R2 কোন দুই বিন্দুতে কানেক্টেড? বি আর সি তে। তাহলে এর বিভব পার্থক্য কত হবে? VB মাইনাস VC। এর বিভব পার্থক্য কত হবে? VC মাইনাস হচ্ছে VD। তাহলে দেখো সবার বিভব পার্থক্য কি আলাদা আলাদা না? এর VA মাইনাস VB, এর VB মাইনাস VC, এর VC মাইনাস কত? VD। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে কি, শ্রেণী সন্নিবেশে, শ্রেণী সন্নিবেশে, সন্নিবেশে বিভব পার্থক্য ভিন্ন, বিভব পার্থক্য ভিন্ন। কথা বুঝতে পারছো? আর খেয়াল করে দেখো, যখন এদিক দিয়ে তড়িৎটা আসছে, এই যে তড়িৎ আসলো, এখন বলো তো এই তড়িৎ যাওয়ার কি অন্য কোনো রাস্তা আছে? এই একটাই রাস্তা না আমার? এই একটাই রাস্তা না? তাহলে এই আইটা যখন এদিক দিয়ে বের হবে, বের হয়ে দেখো একটাই যেহেতু রাস্তা, তার মানে R1 R2 R3 সবার মধ্যে দিয়ে ওই একই আই যাবে। তার মানে এখানে এক নম্বর কথা হচ্ছে বিভব পার্থক্য ভিন্ন, আর দুই নম্বর কথা হচ্ছে আয়ের পরিমাণটা সমান। কথা বুঝতে পারছো? তাহলে শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে সবগুলা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে সমান পরিমাণ, আর সবার বিভব পার্থক্যের মান হবে কি? ভিন্ন। ওকে, এবার এখানে আসো, যদি আমি এটাকে এ বিন্দু চিন্তা করি, তাহলে এর বিভব কত হবে? VA। এটাকে যদি বি বিন্দু চিন্তা করি, তাহলে এর বিভব কত হবে? VB, তাই না? তাহলে তুমি দেখো R1 কোথায় কানেক্টেড? এ আর বি তে। R2 কোথায় কানেক্টেড? এ আর বি তে। R3, এটা R3 কোথায় কানেক্টেড? এ আর বি তে। তাহলে সবাই এ আর বি তে কানেক্টেড। তার মানে আমরা বলতে পারি যে সমান্তরাল বর্তনীতে, সমান্তরাল সন্নিবেশে, সমান্তরাল সন্নিবেশে, সন্নিবেশে এক নম্বর কি? বিভব পার্থক্য সমান, পার্থক্য সমান। এখন এটা যদি ধর আমি এখানে সন্নিবেশের কথা চিন্তা করছি, বর্তনী হলেও কিন্তু সেম জিনিসই হবে। কথা বুঝতে পারছো? ধরো এটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী, এটা হচ্ছে একটা শ্রেণী বর্তনী। তাহলে সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে বা শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে তুমি যে রুলগুলো ফলো করছো, বর্তনী ক্ষেত্রেও তারা কি করবে? সেম সেম রুলগুলো ফলো করবে। তাহলে এটা যদি আমার শ্রেণী বর্তনী হতো, তাহলে সবার বিভব পার্থক্য কি হইতো? ভিন্ন হইতো, সবার আইটা কি হইতো? সমান হইতো। আমি একটা দিয়ে দেখাচ্ছি, এটা তো বুঝতেই পারতেছো। বুঝতে পারছো কথা? তাহলে এখানে কি সবার বিভব পার্থক্য সেম, কারণ সবাই দেখো একটা বিন্দু থেকে স্টার্ট হয়ে একই বিন্দুতে, আরেকটা একই বিন্দুতে গিয়ে শেষ হয়েছে। তাহলে সবার ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট যেহেতু সেম, তাহলে তাদের বিভব পার্থক্যটাও কি হবে? সেম হবে। কিন্তু খেয়াল করে দেখো, যখন এদিক দিয়ে আইটা বের হবে, এই যে আই বের হইলো, এই যে ভোল্টেজ সোর্স বা তড়িৎ উৎসের পজিটিভ প্রান্ত থেকে আইটা বের হইলো, এই যে বের হইলো, যখন এখানে আসবে দেখো এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, তখন এই আইটা কি হবে? তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আই যদি তিন ভাগে ভাগ হয়ে যায়, তাহলে এর জন্য আই, এর জন্য আই, এর জন্য আই, তিনজনের জন্য আয়ের পরিমাণ কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তার মানে সেকেন্ড কথা কি বলতে পারি? যে এখানে আইটা হয় হচ্ছে ভিন্ন। ওকে, এই দুটো জিনিস ভালো মতো মাথায় রাখবা। কথা বুঝতে পারছো? শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে যেই জিনিসগুলো এখানে আছে, শ্রেণী বর্তনীতেও সেম সেম জিনিসগুলো পাবা। সমান্তরাল সন্নিবেশে যে জিনিসগুলো পাই না, সমান্তরাল বর্তনীতেও কি পাবা? সেম সেম জিনিসগুলো পাবা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে মেইন বিষয় আমাদের। এখন আমরা এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হচ্ছে তুল্যরোধ। তুল্যরোধ কি বুঝাইতেছে? তুল্যরোধ এটা দেখে আমি একটু ভালো মতো বলে দিই। তুল্যরোধ বুঝাইতেছে যে দেখো এখানে কি আছে, একটা দুইটা তিনটা রোধকে যুক্ত করছো না? তিনটা রোধকে ধরে তিনটা রোধকে যুক্ত করে তুমি সার্কিটটা কমপ্লিট করছো। এখন তুমি চাচ্ছ এই তিনজনকে সরাই দিয়ে একটা রোধ নিয়ে আসবা। এরা তিনজন তোমাকে যে পরিমাণে সাপোর্ট দিত, ওই একটা যদি ওই একই পরিমাণে সাপোর্ট দেয়,
মানে রোধ দিয়ে এরা তিনজন রোধ দিয়ে তোমাকে যে পরিমাণ সাপোর্ট দিত সার্কিটের মধ্যে, তুমি চাচ্ছ তিনজনকে সরাই দিবা, সরাই দিয়ে এদের তিনজনের পরিবর্তে একটা নিয়ে আসবা। তাহলে এরা তিনজন যে সাপোর্টটা তোমাকে দিত সার্কিটে রোধ দেওয়ার মাধ্যমে, ও একা যদি ওই পরিমাণ সাপোর্ট দিতে পারে, তো ওই যে একটা আছে ওই একটাকে আমরা বলবো তুল্য রোধ। মানে সহজ কথা, ধরো তিনজন ব্যক্তি একটা কাজ করতেছে, তুমি তিনজনকে সরাই দিয়ে একজনকে নিয়ে আসছো, ওই একজনের সমান জিনিসটা তোমাকে করে দিবে, তখন ওই একজন হয়ে যাবে কি তুল্য রোধ। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তার মানে তোমার কাছে অনেকগুলো রোধ থাকবে, রোধগুলোকে সরাই দিয়ে তুমি একটা নিয়ে আসবা, ওই অনেকগুলো তোমাকে যে সাপোর্টটা দিত ও একা কি করবে, সেম সাপোর্টটা দিবে, তখন ওই একটাকে আমরা বলবো কি তুল্য রোধ। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? এটা আমি সহজভাবে বললাম একটু। ওকে, তাহলে এখানে এখানে যখন এই তিনটাকে সরাই দিয়ে এখানে একটা নিয়ে আসবো, তখন ওই একটা হবে কি, এই শ্রেণী সন্নিবেশের তুল্য রোধ। এটা কি আমার সমান্তরাল সন্নিবেশ না? তাহলে এই তিনটাকে সরাই দিয়ে যখন আমি এখানে একটা নিয়ে আসবো, ওই একটা হবে আমার সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধ। বুঝতে পারছো? এখন আমরা ওই জিনিসটা নির্ণয় করতে যাই যে এই তিনটাকে যদি আমি সরাই দিই, যে একটাকে এখানে বসাবো আমি, ওই একটার মান কত হইতে হবে, এদের তো একটা একটা মান থাকবে, তো তুমি এদের সরাই দিয়ে যে একটা এখানে বসাবা, ওই একটারও তো একটা নির্দিষ্ট মান হইতে হবে, তাই না? তো আমরা ওই মানটাই বের করতে চাই। এই তিনটাকে সরাই দিয়ে তুমি একটা নিয়ে আসবা, তো ওই একটারও তো একটা নির্দিষ্ট মান হইতে হবে, তাহলে মানটা কত হবে এইটা এখন আমরা বের করতে চাচ্ছি। বুঝতে পারছো কথা? তাহলে চলো আগে তুল্যরোধের সংজ্ঞাটা আমরা একটু লিখি। তুল্যরোধের সংজ্ঞা আরেকটা জিনিস বলে দিই, খেয়াল করো। দেখো, তুল্যরোধ ওই একটাকে বসাবা ঠিক আছে, কিন্তু শর্ত আছে কিন্তু। আবার শর্তটা কি? এই যে তুমি তিনটাকে যে সরাই দিছো, এই যে তিনটাকে যে সরাই দিয়ে একটাকে নিয়ে আসছো এখানে, ওই একটা নিয়ে আসার পরে কিন্তু এই যে আই আর এখানে যে বিভব পার্থক্যটা আছে, আমার তড়িৎ কোষ বা ব্যাটারি যেই যুক্ত থাকুক না কেন, যে বিভব পার্থক্যটা এখানে থাকবে, এই দুইটা কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, আগের মতোই থাকতে হবে। মানে এই যে আই আর এখানে একটা বিভব পার্থক্য আছে না, তুমি তিনটাকে সরাই দিছো, ভালো কথা, কোনো সমস্যা নেই, এখানে একটা নিয়ে আসো, এই যে একটা নিয়ে আসলাম, ওই একটা নিয়ে আসার পরে এই আই আর ভি কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, সেম থাকতে হবে, তখন কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো, তাছাড়া ব্যবহার করতে পারবো না। এটা সমান্তরালের ক্ষেত্রেও সেম। বুঝতে পারছো কথা? তাহলে চলো আমরা একটু সংজ্ঞাটা ভালো মতো দেখি, এরপরে শ্রেণী সন্নিবেশ এবং সমান্তরাল সন্নিবেশের তুল্যরোধের সূত্রগুলা দেখবো, যে তিনটাকে সরাই দিলাম বা চারটাকে সরাই দিলে যে একটা নিয়ে আসবো তার মানটা কত হইতে হবে, এটা আমরা দেখবো। তো চলো, তুল্যরোধ এটা আসেই, 100% এটা আসে, তো যে এইটা পারবা না পরবর্তী কিছুই পারবা না। ওকে, তুল্যরোধ। তুল্যরোধের সংজ্ঞা কি বলছেন, যে বর্তনীর সন্নিবেশের পরিবর্তে, বর্তনীর রোধের সন্নিবেশের পরিবর্তে, রোধের সন্নিবেশের পরিবর্তে পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে, একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, তাকে ওই সন্নিবেশের তুল্যরোধ বলে। কথা বুঝতে পারছো? অনেকগুলো রোধ, পুরো সন্নিবেশটাকে সরাই দিছো, সরাই দিয়ে একটা রোধ নিয়ে আসবা, নিয়ে আসার পরে যদি বর্তনী বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই একটাকে আমরা বলবো ওই সন্নিবেশের তুল্যরোধ। বুঝতে পারছি কথা? আমি তখন ব্যাখ্যায় বলে দিয়েছি, এটা হচ্ছে অফিসিয়াল সংজ্ঞা, এটা লিখবা। ওকে, তো আমি এটা মুছে দিচ্ছি। আমার সন্নিবেশ কয়টা? দুইটা না? এটা হচ্ছে শ্রেণী সন্নিবেশ, একটা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ। এখন আমি কি করব, এই দুইটা সন্নিবেশের তুল্যরোধ কিভাবে বের করতে হয়, অর্থাৎ যে সূত্রটা আমার দরকার, সেই সূত্রটা আমরা এখানে নিয়ে আসবো। তো চলো আমরা প্রথমে দেখবো হচ্ছে শ্রেণী সন্নিবেশের তুল্যরোধ। শ্রেণী সন্নিবেশের তুল্যরোধ। ওকে, তো ধরো এটা হচ্ছে আমার একটা শ্রেণী সন্নিবেশ, এটা হচ্ছে আমার একটা শ্রেণী সন্নিবেশ, আর এটা হচ্ছে আমার পুরো বর্তনীটা, পুরো বর্তনী। এর বিভব পার্থক্য ভি, এদিক দিয়ে ধরো আই পরিমাণে তড়িৎ বের হয়েছে। এটা হচ্ছে আমার R1 রোধ,
এটা হচ্ছে আমার R2 রোধ, এটা হচ্ছে আমার R3 রোধ। তো ধরলাম এটা A বিন্দু, তাহলে এর বিভব হবে কত VA। এটা ধরলাম B বিন্দু, তাহলে এর বিভব হবে কত VB। আর এটা হচ্ছে আমার C বিন্দু, তাহলে এর বিভব হবে কত VC। আর এটা ধরলাম D বিন্দু, এর বিভব হচ্ছে কত VD। ওকে, তাহলে খেয়াল করো আমার সন্নিবেশটা স্টার্ট হয়েছে যে R1 R2 R3, এটা তো একটা সন্নিবেশ। তাহলে এই সন্নিবেশটি স্টার্ট হয়েছে কোথায় A থেকে, শেষ হয়েছে কোথায় গিয়ে D তে। ওকে, তো এখানে এই A থেকে D এর মধ্যে 3টা রোধ আছে, তা আমি এদেরকে সরাই দিয়ে একটা রোধ নিয়ে আসতে চাই, যে একটা রোধ হবে কি আমার তুল্য রোধ। কথা বুঝতে পারছো? তাহলে এই যে এখন আমি এই যে এদেরকে সরাই দিব, তাহলে বলো আমার সন্নিবেশটা স্টার্ট হয়েছিল কোথায়, এই যে A তে, সন্নিবেশটা শেষ হয়েছে কোথায় D তে। তো তুল্য রোধ কি বলছে, ওই সন্নিবেশের পরিবর্তে তুমি একটা রোধ নিয়ে আসবা। তাহলে এই পুরো এই যে A থেকে D যে আমার সন্নিবেশটা ছিল, এই সন্নিবেশটাকে সরাই দিছি, সরাই দিয়ে আমি এখানে যে একটা রোধ নিয়ে আসলাম, এই যে একটা রোধ নিয়ে আসছি। তাহলে এটা ছিল আমার A, এটা ছিল কত D। এখন দেখো A আর D এর মধ্যে আর অনেকগুলো রোধ নাই, এই যে একটা রোধ চলে আসছে। এখন নিয়ে আসার পরে যদি আমার যে মেন যে বর্তনীটা ছিল, এই যে বর্তনীর কি বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ চেঞ্জ হওয়া যাবে না। তার মানে এখানে ছিল কত ভি থাকতে হবে, এদিকে কতটুকু তড়িৎ যাচ্ছিল I পরিমাণ, ওটা I থাকতে হবে। তাহলে এই যে একটা রোধ আমরা নিয়ে আসলাম, এই একটা রোধই হচ্ছে এই পুরো সন্নিবেশের তুল্য রোধ। বুঝতে পারছি কথা? তাহলে এই যে তুল্য রোধ যেহেতু শ্রেণী, এটাকে আমরা বলি হচ্ছে RS, সিরিজ রেজিস্ট্যান্স অফ সিরিজ কম্বিনেশন, এই যে RS। বুঝতে পারছো? তাহলে এটা A বিন্দু, তাহলে এর বিভব কত ছিল, এর বিভব ছিল VA। এটা D বিন্দু, এর বিভব ছিল কত VD, তাহলে এটা VD লিখলাম। ওকে, এবার এখানে আসো, কথা ভালো মতো বুঝবা, খুব ঠান্ডা মাথায় জিনিসটুকু বুঝবা। খেয়াল করো, দেখো আমরা জানি কি বলতো, V ইকুয়ালস টু কত IR, এটা আমরা জানি V ইকুয়ালস টু হচ্ছে IR। এই V মানে কি বিভব পার্থক্য, তার মানে কোন একটা তড়িৎ উপকরণ যেই দুই বিন্দুতে যুক্ত থাকে, ওই দুই বিন্দুর বিভবের যে মাইনাস মান, এটাই হচ্ছে আমাদের সেই V। কথা বুঝতে পারছো? তাহলে আমি যদি এখন এই R1 এর বিভব পার্থক্যটা বের করতে চাই, তাহলে বলো তো এই V মানে কি বললাম, যেই দুই বিন্দুতে কানেক্ট থাকবে ওই দুই বিন্দুর বিভবের মাইনাস মান। তাহলে দেখো তো এই R1 কোন দুই বিন্দুতে কানেক্টেড, A আর B তে। তড়িৎ যাচ্ছে কিভাবে, এইভাবে, এই যে এইভাবে। তাহলে এটা হচ্ছে আমার উচ্চ বিভবের প্রান্ত। তাহলে আমি যদি এর বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে VA মাইনাস কত VB। আমি যদি R1 এর বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে এই V এর পরিবর্তে চাইলে আমি কি লিখতে পারি, এটা লিখে দিতে পারি, কারণ এই V মানেই তো বিভব পার্থক্য। তাহলে বলো বিভব পার্থক্য মানে কি IR। তাহলে আমি কার বিভব পার্থক্য বের করতেছি, R1 এর। তাহলে এই আইটা কার হবে, R1 এরই হবে। তাহলে বলো তো এই R1 এর মধ্যে দিয়ে কোন আইটা যাবে, এই আইটাই যাবে না। তাহলে এই আই এর জায়গায় কত বসলো I। আর তার মানে তুমি যার বিভব পার্থক্য বের করতেছো তার রোধ। তাহলে বলো R1 এর বিভব পার্থক্য বের করতেছি, তাহলে এই R এর জায়গায় কত বসে যাবে R1। এখন তুমি এটার কাছে আসো, তাহলে এ কোন দুই বিন্দুতে কানেক্টেড, B আর C তে। তাহলে এই V এর জায়গায় আমরা কি লিখবো, V মানে দুই বিন্দুর বিভব পার্থক্য, যেই দুই বিন্দুতে কানেক্টেড। তাহলে ও কানেক্টেড B আর C তে, তাহলে কত হবে এখানে VB মাইনাস VC। VB মাইনাস VC কেন হলো, কারণ তড়িৎ যাচ্ছে এই দিকে, তার মানে B এর বিভব হচ্ছে বেশি এই C এর বিভবের চেয়ে, এর জন্য বড় থেকে ছোটকে বিয়োগ। এটা সমান সমান এর মধ্যে যে কতটুকু তড়িৎ যাচ্ছে এই I পরিমাণ, তাহলে এখানে সরি এই যে এই I পরিমাণ, এই যে I পরিমাণ, এই I এর জায়গায় I বসে গেল, ইনটু রোধ, ওর রোধ কত R2, তাহলে যে R2 সেম ভাবে তাহলে কত হবে VC মাইনাস VD ইকুয়ালস টু কত I ইনটু R3। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এবার আসো এইটাতে, তাহলে বলো এই RS কোন দুই বিন্দু কানেক্টেড, A আর D তে। তাহলে এর বিভব পার্থক্য কত VA মাইনাস VD। কেন, কারণ তড়িৎ A থেকে D এর দিকে যাচ্ছে, তার মানে A হচ্ছে বেশি, তাহলে VA মাইনাস VD ইকুয়ালস টু RS এর মধ্যে কোন তড়িৎটা যাবে, এই তড়িৎই যাবে, তাহলে এখানে I আর রোধের মান হচ্ছে RS। তাহলে এটাকে আমরা 4 নম্বর সমীকরণ হিসেবে কনসিডার করলাম। ওকে ওকে ফাইন। এবার আসো এই যে তিনটা সমীকরণ দেখতে পাচ্ছ, আসলে তিনটা সমীকরণ আমরা যোগ করে দিই, একটু দেখি কি ঘটে। তাহলে 1 প্লাস হচ্ছে কত 2 প্লাস হচ্ছে কত 3, এই তিনটা সমীকরণকে আমরা যোগ করে দিলাম। তাহলে দুইটা পাশ, বাম পাশ ডান পাশ, তাহলে বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে, ডান পাশের সাথে ডান পাশ যোগ হবে। তাহলে বাম পাশের সাথে বাম পাশগুলোকে যোগ করো, তাহলে খেয়াল করো 1 নং এ কি আছে VA মাইনাস VB প্লাস 2 নং এ কত VB মাইনাস VC প্লাস 3 নং এ কত আছে VC মাইনাস VD। এবার ডান পাশ কত কত IR1
প্লাস আই আর টু প্লাস হচ্ছে আই আর থ্রি। দেখো মাইনাস ভিবি প্লাস ভিবি ক্যান্সেল, মাইনাস ভিসি প্লাস ভিসি ক্যান্সেল, তাহলে এই পাশে বেঁচে থাকতেছে কত, ভিএ মাইনাস ভিডি ইকুয়ালস টু, ওই পাশে আমরা আই কমন নিতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস হচ্ছে কত আর থ্রি। এখন দেখো ভিএ মাইনাস ভিডি এর একটা ভ্যালু তোমার কাছে আছে, এই যে ভিএ মাইনাস ভিডি এটা মানে কত আই আর এস, তাহলে আমি এখানে বসাই দিতে পারি আই আর এস ইকুয়ালস টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস হচ্ছে কত আর থ্রি। তাহলে দেখো এই আই আর এই আই কাটা, তাহলে কি থাকতেছে এখানে এর পাশে থাকতেছে, তাহলে আর এস এটা সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আমার তো আর এস এর মানই দরকার ছিল, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং আমাদের যে আর এস এটার মান কত হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 ডট। এটাই হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। মানে কি বুঝাইতেছে, যে তোমার কাছে যদি একটা শ্রেণী সন্নিবেশ থাকে, তাহলে ওই সন্নিবেশে যদি তুমি তুল্য রোধ বের করতে চাও, তাহলে ওই সবগুলা রোধের যে যোগফল, ওই যোগফলটাই হচ্ছে তোমার তুল্য রোধের মান। এক্সাম্পল কি খেয়াল করো, এক্সাম্পল কি, যে ধরো এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে একটা রোধ, তাহলে বলো এরা তিনজন কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে। ধরো এটা আমার আর ওয়ান এর মান দিলাম 5 ওহম, এটা হচ্ছে আর টু এর মান হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে আর থ্রি এর মান হচ্ছে 2 ওহম। তাহলে বলছে এখানকার তুল্য রোধ কত, এখানকার তুল্য রোধ কত, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে বলো এরা তিনজন কিভাবে যুক্ত, শ্রেণীতে যুক্ত না, শ্রেণী সন্নিবেশের তুল্য রোধ কি, সবগুলোর যোগফল। তুমি সুন্দর মতো এখানে লিখবা, আই গেস এটা বুঝছো, এটুকু মুছে দিলাম আমি, তুমি সুন্দর মতো এখানে লিখবা, কি লিখবা, যে আর ওয়ান কমা আর টু ও আর থ্রি শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা কি বলতে পারি, তুল্য রোধ আর এস হলে, আমরা কি জানি আর এস মানে যতগুলা রোধ থাকবে সবার যোগফল। তাহলে কয়টা আছে, আর ওয়ান আর টু আর থ্রি আছে, তাহলে এদের যোগফল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাহলে যোগ করলে এটা মান আসবে কত 17 ওহম। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি বুঝাইতেছে, এই তিনটাকে সরাই দিয়ে তুমি যদি এখানে একটা রোধ বসাইতে চাও, তাহলে সেই রোধের মানটা হইতে হবে 17 ওহম। কথা বুঝতে পারছো, তাইলে ওইটাই 17 ওহমই হবে ওই সন্নিবেশের তুল্য রোধ। মানে এই তিনটাকে সরাই দিয়ে তুমি যদি এখানে 17 ওহমের একটা রোধ বসাও, তাহলে এই তিনটা যে সাপ্লাই দিত, তোমাকে সাপোর্ট দিত রোধের, ও একা সেই সাপোর্টটা দিবে। এটাই হচ্ছে। তাহলে শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে তুল্য রোধ আমরা কিভাবে বের করব, সবগুলো রোধকে যোগ করে দিব। বুঝতে পারছি কথা। তাহলে আমাদের শ্রেণী সন্নিবেশ কভার হইলো। এবার চলো আমরা দেখব সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধ। তার মানে সমান্তরাল সন্নিবেশকে সরাই দিয়ে ওই সন্নিবেশের পরিবর্তে যদি আমরা একটা রোধ বসাইতে চাই, তাহলে ওই একটা রোধের মান কত হইতে হবে, এই জিনিসটা আমরা একটু দেখবো এখন। ওকে চলো, তাহলে এখন সমান্তরাল সন্নিবেশের তুল্য রোধ। ওকে ওকে চলো, তাহলে আগে আমরা একটা সমান্তরাল সন্নিবেশ আঁকি। এই একটা রোধ দিলাম, এই একটা রোধ দিলাম, এই একটা রোধ দিলাম। ধরো এটা হচ্ছে আমাদের আর ওয়ান, এটা হচ্ছে আমাদের আর টু, এটা হচ্ছে আমাদের আর থ্রি, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা ধরলাম আমাদের বি বিন্দু। তাহলে এই যে এইটা আমাদের পুরো বর্তনী এখানে একটা সন্নিবেশ আছে। তাহলে এখন কি, আমি এই সন্নিবেশের তুল্য রোধ বের করতে চাচ্ছি। আমার বর্তনী বিভব পার্থক্য ভি, এদিক দিয়ে যে আইটা যাচ্ছে সেই আয়ের পরিমাণটা হচ্ছে আই। তাহলে এটুকুকে সরাই দিয়ে আমি একটা নিয়ে আসতে চাচ্ছি। তাহলে বলো এই যে সন্নিবেশটুকু, এটা ছিল কার থেকে কার মধ্যে, এ থেকে বি এর মধ্যে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তো তুল্য রোধের কি, পুরো সন্নিবেশের পরিবর্তে একটা রোধ নিয়ে আসতে হবে। তাহলে এই তিনটাকে সরাই দিয়ে আমি এই যে একটা নিয়ে আসছি। এই যে একটা সন্নিবেশ ছিল, শুরু হয়েছিল কোথায়, এ তে, শেষ হয়েছিল কোথায়, বি তে। তাহলে এই যে বি। ওকে, তাহলে এখন আমি সার্কিটটা কমপ্লিট করে ফেলি। এই যে সন্নিবেশ সরাই দিয়ে আমি একটা রোধ ওখানে বসাই দিছি। ওকে, শর্ত কি ছিল, এখানে যে ভি ছিল এখানে সেম ভি থাকতে হবে, এদিক দিয়ে যে আই যাচ্ছিল এখানে সেম আইটা থাকতে হবে। তাহলে যদি এরকম হয়, তাহলে এইটাকে আমরা বলবো কি, এই সন্নিবেশের তুল্য রোধ। তো এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর পি দ্বারা, আর পি।
রেজিস্ট্যান্স অফ প্যারালাল কম্বিনেশন আর পি দ্বারা। বুঝতে পারছো? আর পি। এখন আমাকে এই আর পি এর মানটা বের করতে হবে। তাহলে এটা যেহেতু এ বিন্দু, তাহলে এর বিভব কত হবে? ভি এ। এটা যেহেতু বি বিন্দু, এর বিভব কত হবে? ভি বি। আচ্ছা, ভালো কথা। এই যে আই আসলো 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 আসলো, এখানে আসলো, রাস্তা কয়টা? তিনটা। তাহলে ধরলাম এদিক দিয়ে যে আইটা যাবে সেই আয়ের পরিমাণটা হচ্ছে I1, এদিক দিয়ে যে আইটা যাবে সেই আয়ের পরিমাণটা হচ্ছে I2, এদিক দিয়ে যে আইটা যাবে সেই আয়ের পরিমাণটা হচ্ছে কত? I3। আমরা আইটাকে ভাগ করে দিছি। ওকে, এবার আসো আমরা যদি একটু R1 এর কাছে আসি, তাহলে R1 এর ক্ষেত্রে তাহলে বলো তো, আমরা কিছুক্ষণে পড়লাম না ভি ইকোয়াল হচ্ছে কত? IR। তার মানে তুমি যেই পরিবাহীর বা যেই রোধেরই হোক না কেন বিভব পার্থক্য বের করতে চাও, তাহলে ওই ভিটা কি? যেই দুই বিন্দুতে কানেক্টেড ওই দুই বিন্দুর ভি এর মাইনাস মান। তাহলে এই ভিটা আমাদের কি মিন করে? যে রোধ বা যে পরিবাহীর কথা চিন্তা করি না কেন, ওরা যেই দুই বিন্দুতে কানেক্টেড ওই দুই বিন্দুর বিভবের যে মাইনাস ভ্যালুটা, সেটাই হচ্ছে কি আমাদের এই ভি। আমি যদি ভিটাকে R1 এর যদি একটু ভেঙে লিখি, তাহলে কি লিখতে পারি? R1 কোথায় কানেক্টেড? এ তে, আর এই পাশে বি তে। যেহেতু তড়িৎ এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বড়, তাহলে ধরলাম এটার বিভব হচ্ছে ভি এ, এর বিভব হচ্ছে কত? ভিবি। তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে R1 এর বিভব পার্থক্য কত হবে? ভি এ মাইনাস কত? ভিবি। তাহলে এই যে ভিটাকে ভেঙে ভি এ মাইনাস ভিবি লিখলাম, এখন আই লিখতে হবে। তারপর আমি R1 এর বিভব পার্থক্য বের করতেছি না, তাহলে ওর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে? I1। তাহলে এখানে হবে কত? I1, আর ওর রোধ হচ্ছে R1, এখানে বসে যাবে R1। বুঝতে পারছো? তা আমি এখান থেকে কি বলতে পারি? বা I1 এটা সমান সমান VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখো তো, আমি একইভাবে এখানে বলতে পারি না, একইভাবে এটার জন্য সেটা হচ্ছে কি? I2। এটা মানে কত হবে? VA মাইনাস VB ডিভাইডেড বাই R2, 2 নম্বর। সেম ভাবে I3 এটা সমান সমান কত? VA মাইনাস VB ডিভাইড হচ্ছে R3, এই যে 3 নম্বর। বুঝতে পারছো? এটা যেভাবে করছি সেম ভাবে এটা করে ফেললাম। এবার এখানে আসো, দেখো তো এই তুল্য সার্কিট আমরা কি বলতে পারি? যে VA মাইনাস হচ্ছে কত? VB, এটা সমান সমান কত? এদিক দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে? I পরিমাণ। তাহলে I আর রোধের মান হচ্ছে কত? RP। তাহলে এখানে বসে গেল কত? RP। তাহলে আমি যদি এই I এর মানটা বের করি, তাহলে কত হবে? এখানে VA মাইনাস VB ডিভাইডেড হচ্ছে কত? RP। এটাকে 4 নম্বর সমীকরণ আমরা দিলাম। ওকে ওকে, ফাইন। এবার আসো এই তিনটাকে আমরা এই তিনটা নিয়ে একটু ক্যালকুলেশন করব। কিভাবে? এই যে তিনটা I1 I2 I3 পাইছো, এই তিনটাকে নিয়ে একটু ক্যালকুলেশন করতে চাই। কিভাবে সেটা দেখো। এই যে দিক দিয়ে যে আইটা বের হয়েছিল, এই যে যাচ্ছে বলো তো, এই আইটাই এখানে সে এই I1 I2 I3 তিন ভাগে ভাগ হয়েছে না? এই যে এই আইটা এসে এখানে I1 I2 I3 এই তিন ভাগে ভাগ হয়েছে। তা আমি এখানে কি চাইলে লিখতে পারি না যে এখানে যে এই I মানে হচ্ছে I1 প্লাস I2 প্লাস হচ্ছে কত? I3। এই আইটা এসে এখানে তিনটা ভাগে ভাগ হয়েছে, তাহলে এই তিনটার যোগফলটা কি হবে? এই আয়ের সমান হবে না? আমি এখানে তো তাই লিখলাম যে I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস হচ্ছে কত? I3। এখন দেখো এই আয়ের একটা ভ্যালু তোমার কাছে আছে কত? এই যে VA মাইনাস VB ডিভাইড হচ্ছে কত? RP। তাহলে বসাই দাও এখানে, তাহলে VA মাইনাস VB ডিভাইড হচ্ছে RP। R1 এর দেখো একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কত? VA মাইনাস VB ডিভাইড হচ্ছে R1। এটার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কত? VA মাইনাস VB ডিভাইড হচ্ছে কত? R2 প্লাস কত? VA মাইনাস VB ডিভাইড হচ্ছে কত? R3। মানগুলো বসাই দিছি আমি ওখানে। এবার এই পাশ থেকে দেখো কমন যাই, VA মাইনাস VB ডিভাইড বাই RP। দেখো সবার কাছ থেকে VA মাইনাস VB কমন যায়, তাহলে এই যে VA মাইনাস VB কে কমন নিয়ে নিলাম, তাহলে কি? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই হচ্ছে R3। তো দেখো এই যে VA মাইনাস VA মাইনাস VB ক্যান্সেল। আমরা কি বলতে পারি? তাহলে 1 বাই RP এটা সমান সমান হচ্ছে কত? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ওকে, তার মানে এটাকে যদি আমরা একটু সূত্র আকারে লিখতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? যে সুতরাং 1 বাই RP ইকুয়ালস টু কত? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট ডট ডট, এরকম যত থাকবে তত এরকম ভাবে যুক্ত হয়ে যাবে।
কথা বুঝতে পারছো? দেখো এখানে কিসের ভ্যালু বের হয়েছে? 1/rp এর। কিন্তু দেখো তো আমার তুল্য রোধ ছিল কি শুধু rp না? তাহলে এখান থেকে কিন্তু তুমি যখন এই মানগুলো বের করবে এটাকে কিন্তু আবার উল্টাই দিতে হবে, অথবা চাইলে তুমি এরকম ভাবে চিন্তা করতে পারো বা শুধু rp এটা সমান সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস ডট 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 হোল ইনভার্স 1। যেহেতু উল্টাই দিছ তাহলে এই যে ইনভার্স হয়ে গেছে। আমার তো দরকার শুধু rp এর মান, তাই তুমি চাইলে এটা এইভাবে চিন্তা করতে পারো। কথা বুঝতে পারছো? তাহলে শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে কি ছিল? রোধগুলা সব যোগ হয়ে গেছিল। আর সমান্তরালের ক্ষেত্রে ওই আরপি মানে 1/rp ইকুয়ালস টু 1/r1 1/r2 1/r3 এরকম 1 আকারে সব যোগ হয়ে যাবে। শেষে গিয়ে উল্টাই দিয়ে শুধু আরপির মানটা আমাদের বের করতে হবে। তাহলে জিনিসটাকে যদি আমরা একটু এক্সাম্পল আকারে দেখি তাহলে কি বলতে পারি? এখানে ধরো এক্সাম্পল যদি দেখি, ধরো এই যে এইটা একটা রোধ, এইটা একটা রোধ, হ্যাঁ এই যে দুইটা রোধ ধরো তোমার কাছে আছে। এটা হচ্ছে R1, ধরো এর মানটা হচ্ছে 10 ওহম। এটা হচ্ছে ধরো R2, এর মানটা ধরো 5 ওহম। তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে তুল্য রোধ কত, এদের তুল্য রোধ কত? তুল্য রোধ তুমি দেখলা যে এরা দুজন সমান্তরালে যুক্ত, এই যে সমান্তরালে, কারণ একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়ে আরেকটা একই পয়েন্টে এসে শেষ হয়েছে। তখন তুমি এখানে লিখবা যে R1 প্যারালাল R2, এই যে সমান্তরাল, এটা সাইন হচ্ছে সমান্তরাল, তুল্য রোধ, তুল্য রোধ, তুল্য রোধ আরপি হলে, আরপি হলে তা আমরা কি জানি 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। তাহলে আমরা কি বলতে পারি? বা 1/rp ইকুয়ালস টু 1/10 প্লাস 1/কত 5 লিখবা। এখানে তুমি চাইলে ক্যালকুলেটর একদম ডিরেক্ট এটার মান বের করে ফেলতে পারো, 1/10 প্লাস 1/5 দিয়ে বের করতে পারো। বের করলে যেটা পাবা সেটা হচ্ছে 1/rp এর মান, এরপর ওইটাকে আবার উল্টাই দিবা, তাহলে rp এর মান পেয়ে যাবা। ক্যালকুলেটর যখন এটা যোগ করবা যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু 1/rp এর মান, কিন্তু আমার তো দরকার rp এর মান, তাহলে ওইটাকে আবার উল্টাই দিবা। আর যদি এটা না করো, যদি লসাগু করতে চাও তাহলে করবে এখানে, আমরা জানি, আমি জানি তোমরা কেউ এটা করবা না, ক্যালকুলেটরে করে ফেলবা। সো ওইভাবে করে আমি একটু দেখাই দিই ম্যানুয়ালি যে কি লসাগু করলে কি দুইটার গুণফল ডিরেক্ট, এটা বুদ্ধি হচ্ছে দুইটাকে ডিরেক্ট গুণ করে দিবা। গুণ করলে কত আসবে? 50। এরপরে এখানে যেটা থাকবে তার উল্টাটা বসাবা, তাহলে এখানে আছে কত? 10, তাহলে উল্টাটা কত? 5, তাহলে এখানে 5 আর এখানে হবে কত? 10। বুঝছো? আর তোমরা লসাগু তো পারো, এটা বাংলা হিসাব করে ফেলবা। তাহলে আরপি, আরপি এর মান কত আসবে? এটা উল্টে যাবে, তাহলে 50 ডিভাইড বাই 15, তার মানে এটা আসবে 3.34 ওহম। এটা হচ্ছে তুল্য রোধের মান। তার মানে এই দুইটাকে সরাই দিয়ে তুমি যদি একটা রোধ এখানে বসাইতে চাও তাহলে তার মান হইতে হবে 3.34 ওহম। বুঝতে পারছো কথা? এই হচ্ছে তুল্য রোধ, এই হচ্ছে আমাদের তুল্য রোধ। বুঝতে পারছি? তাহলে শ্রেণীর ক্ষেত্রে সব যোগ করে দিব, আর সমান্তরালের ক্ষেত্রে 1/আকারে যোগ করে শেষে উল্টাই দিব, তখন আমরা তুল্য রোধের মান পেয়ে যাব। কথা বুঝতে পারছো? এখন ঝামেলা হচ্ছে তুমি যেটা দেখলা ওটা একদম পিওর শ্রেণী, আর এটা হচ্ছে পিওর সমান্তরাল। কিন্তু তোমাকে ভাই এরকম দিবে না, তোমাকে কি করবে? শ্রেণী আর সমান্তরাল মিক্স করে দিবে। মানে একটা বর্তনীর মধ্যে শ্রেণী সন্নিবেশও থাকবে, সমান্তরাল সন্নিবেশও থাকবে, তোমাকে মিক্সেরটা কি করতে হবে? সমাধান করতে হবে। তো আমরা এখন ওই জিনিসটাই দেখব। কথা বুঝতে পারছো? ওকে, তো ওই মিক্সে যাওয়ার আগে কিছু শর্টকাট জিনিস আমি একটু দেখাই দেই, যে জিনিসগুলো তোমার এমসিকিউ সলভের ক্ষেত্রে খুব বেশি কাজে দিবে, অনেক কাজে দিবে। হ্যাঁ, তো সেই জিনিসটা একটু আমরা দেখব, কেমন? সেই জিনিসটাই দেখবো, সেটা হচ্ছে শর্টকাট ফর এমসিকিউ। শর্টকাট ফর এমসিকিউ, এমসিকিউ। ওকে, এখন দেখো শ্রেণী সন্নিবেশটা কিন্তু খুবই সহজ, জাস্ট খালি সবগুলোকে যোগ করে দিবা, জাস্ট খালি সবগুলোকে যোগ করে দিবা। সমান্তরালের ক্ষেত্রে কিন্তু ঝামেলা। কথা বুঝতে পারছো? কারণ 1/আকারে আছে, তো 1/আকারে আছে, তো আমি সমান্তরালের জন্য, মানে এই যে শর্টকাট গুলো দেখবো সবগুলো হচ্ছে সমান্তরালের জন্য। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? তো চলো দেখি। এক নম্বর ট্রিক হচ্ছে কি, যে ধরো তোমার কাছে এরকম দুইটা রোধ আছে, দুইটা রোধ এরকম ধরো সমান্তরালে যুক্ত আছে, সমান্তরালে ধরো এটার মান হচ্ছে R1, এটার মান হচ্ছে R2। এখন এদের তুল্য রোধ তোমাকে বের করতে বলছে। ওকে, এখন তুমি যদি ওই 1/আকারে যোগ করে করে করতে একটু ঝামেলা, তাই না? তো আমরা চাচ্ছি একবারে যেন এক ট্রিকে হয়ে যায়, সেটা একটু বের করি, সেই টেকনিকটা দেখতে। তাহলে এদের তুল্য রোধ দিলাম আরপি, তাহলে সূত্র কি আমার? 1/rp সমান সমান
1/r1 প্লাস 1/r2। ওকে ফাইন, তাহলে 1/rp, এদের লসাগু কত হবে r1 ইন্টু r2। তাহলে এখানে কত হবে r2 প্লাস হচ্ছে কত r1। আমার দরকার কিসের মান rp এর মান, তাহলে rp সমান সমান কত হবে r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস হচ্ছে r2। তাহলে এটার ফর্মুলা কি দাঁড়ালো যে যদি তোমার কাছে দুইটা রোধ থাকে, দুইটা রোধ যদি থাকে এবং এরা যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে এদের তুল্য রোধ হবে উপরে এদের গুণফল নিচে হচ্ছে যোগফল, উপরে গুণফল নিচে যোগফল। এক্সাম্পল কি দেখো, কিছুক্ষণ আগে যেটা করলা, এই যে এটা ধরো 10 ওহম, এটা ধরো 5 ওহম, 10 ওহম, এটা হচ্ছে 5 ওহম। তাহলে তুল্য রোধ কত হবে উপরে গুণফল নিচে যোগফল। তাহলে গুণ করলে কত হচ্ছে 50, যোগ করলে হচ্ছে কত 15। মান বের করে দেখো, যেটা মান হবে 3.33 বা 3.34 ওহম। এই যে একবারে শর্টকাটে বের হয়ে যাবে। এর জন্য আবার অত করে করা লাগবে না। তাহলে মাথায় রাখবা দুইটা থাকলে উপরে গুণফল নিচে হচ্ছে যোগফল। ওকে, এবার 2 নম্বর, ধর এমন হইছে তোমার কাছে যেই দুইটা রোধ আছে ওই দুইটা রোধ সমান্তরালে যুক্ত এবং এরা পরস্পর সমমানের, মানে দুইটার মানই হচ্ছে সেম। ধর এটার মানও আর, এটার মানও হচ্ছে আর, মানে কি 10 10, 5 5, 2 2 এরকম, এরা সমান্তরালে ধরো যুক্ত আছে। মানে সেই ক্ষেত্রে কি সমান্তরাল, তুমি মাত্রই তো শিখলা আরপি রোধ কিভাবে বের করে, উপরে গুণফল নিচে যোগফল। তাহলে বলো আর 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 গুণ করলে কত হবে আর স্কয়ার, যোগ করলে কত হবে 2r। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইতেছে একটার কাটা, তাহলে কি দাঁড়াইতেছে r ডিভাইডেড বাই 2। তার মানে কি দুইটা রোধ যদি সমান মানের হয় এবং এরা যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তাদের তুল্য রোধ হবে মানের অর্ধেক। এই যে r/2 হয়ে গেল না, মানে 10 10, তাহলে তুল্য রোধ হবে 5 5 5, তুল্য রোধ হবে 2.5, 20 20, তুল্য রোধ হবে 10। এরকম বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? ওকে, এবার আসো একটা নোট কথা, এটা খুব বেশি ভালো মতো মাথায় রেখো নোট, সেটা হচ্ছে আর মানের n সংখ্যক রোধ সমান্তরালে যুক্ত থাকলে তুল্য রোধ হবে r ডিভাইডেড বাই n। মানে কি খেয়াল করো, ধরো এখানে 3টা রোধ আছে, আর মানের বলতে বুঝাইছি সবার মান হবে সমান, ধর এটা 10 ওহম, এইটা 10 ওহম, এটা হচ্ছে 10 ওহম। তাহলে তুল্য রোধ কি r/n, আর মানে রোধের মান কত 10, কয়টা যুক্ত আছে এখানে 3টা, তাহলে 10/3, তার মানে 3.33 অথবা 3.34। ধরো এই 10 ওহমের ধরো 5টা রোধ যুক্ত আছে, তাহলে তুল্য রোধ কত হবে 10/5। ধরো 20 ওহমের 5টা রোধ সমান্তরালে যুক্ত আছে, তাহলে তুল্য রোধ হবে 20/5। মানে রোধের মান ডিভাইড বাই রোধের সংখ্যা। শর্ত হচ্ছে সমমানের হইতে হবে এবং সমান্তরাল হইতে হবে, সমান্তরালে যুক্ত থাকবে, তখন তুমি এটা এইভাবে করে ফেলতে পারবা। বুঝতে পারছো কথা সবাই, বুঝতে পারছো? তাহলে এই শর্টকাট টেকনিক গুলো একটু ভালো মতো মাথায় রাখবা। আর শ্রেণী তো খুবই সহজ, জাস্ট খালি যোগ করে দেওয়ার জন্য, শ্রেণীর জন্য তো শর্টকাট মনে রাখতে হয় না। সমান্তরালের জন্য এই 3টা জিনিস একটু ভালো মতো মাথায় রেখো। এখন চলো আমরা মেইনলি দেখবো হচ্ছে মিশ্র বর্তনীর তুল্য রোধ। মানে যখন একটা বর্তনীর মধ্যে একই সাথে শ্রেণী সন্নিবেশ থাকবে, একই সাথে সমান্তরাল সন্নিবেশ থাকবে, সেইগুলা তুল্য রোধ কিভাবে বের করতে হয় এই জিনিসটা আমরা একটু দেখবো। ওকে, 1 মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। ওকে চলো, এখন আমরা দেখবো হচ্ছে মিশ্র সন্নিবেশের তুল্য রোধ। মিশ্র সন্নিবেশের তুল্য রোধ। ওকে, আমি একদম সহজ থেকে শুরু করে একদম যত কঠিন লেভেলের আছে সব শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকের পর থেকে এই তুল্য রোধ নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। যেভাবে শিখিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে প্র্যাকটিস করবা, তাই হবে, আর কিছু লাগবে না।
বুঝতে পারছো? অনেক কঠিনগুলো দেখাবো, ওইগুলো পরীক্ষায় আসবে না, এটা মাথায় রেখো। জাস্ট তোমাকে একটু ভালো মতো, যাতে তুমি জটিল কোনো সার্কিট যদি কখনো চলেও আসে যাতে হতাশ না হও, মানে আটকে না যাও। বুঝতে পারছি কথা? তো ঠান্ডা মাথায় এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবা। তো ধরো আমাদের প্রথম একটা সার্কিট ধর আমাদের দিয়ে দিছে, ধর এরকম বলছে, ধর এইটা হচ্ছে একটা সার্কিট, এটা হচ্ছে R1, এর মান ধরো 10 ওহম, এটা হচ্ছে R2, এর মান ধরো 6 ওহম, এটা ধরো R3, এর মান হচ্ছে 3 ওহম। তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে তুল্য রোধ কত, আর ইকুইভ্যালেন্ট কত। আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আর নিচে ইকিউ, এটা মানেই হচ্ছে তুল্য রোধ। তোমাকে এটা বের করতে বলছে। তুমি এখন খেয়াল করে দেখো, এখানে একটা, এখানে দুইটা, তাহলে এই তিনটা একসাথে সিরিজও না, তিনটা একসাথে প্যারালালও না, ভাগ ভাগ আছে। তাহলে ভাগ ভাগ নিয়ে আমাকে কাজ করতে হবে। তুমি এটার কথা বাদ দাও, ধরো এই যে এটা আছে, এটার কথা বাদ দাও। এরকম যে বক্স গুলা পাবা বর্তনীতে, এরকম যে বক্স গুলা পাবা, এই বক্স গুলার কাছে আগে যাবা, আগে গিয়ে তাদেরকে ছোট করতে থাকবা। তাহলে দেখো এই যে এরা দুজন কিভাবে যুক্ত বলো তো? এই যে এরা দুজন সমান্তরালে যুক্ত না? তাহলে তুমি এখানে লিখবা এটা সলিউশন, এই যে সলিউশন, এরা দুজন সমান্তরালে যুক্ত। তাহলে এদের কাজটাকে, এদেরকে একটু ছোট করি আগে আমরা। আমরা কি বলতে পারি? R2 প্যারালাল হচ্ছে R3, মানে R2 আর R3 সমান্তরালে যুক্ত। তাহলে তুল্য রোধ RP হলে আমরা কি জানি বলো? RP এর সূত্র কি? 1/RP ইকুয়ালস টু কত? 1/R2 প্লাস 1/R3। কারণ R1 R2 R3 বুঝাইছি ঠিকই, কিন্তু এখানে কোন দুইটা আছে? R2 আর R3 আছে, এর জন্য এখানে 1/R2 1/R3। যদি R5 R6 থাকতো তাহলে 1/R4 1/R5 1/R6, মানে যেইগুলা থাকবে ওইগুলাকে 1 আকার যোগ করে দিবা। বুঝতে পারছি? তো এখন খেয়াল করতে, এখানে মান বের করি আমরা। তাহলে বা 1/RP, এটার মান কত আসবে? 1/6 প্লাস হচ্ছে 1/3। তাহলে এটা ক্যালকুলেটর যোগ করবা, যোগ করে দিয়ে দেখবা মান আসবে কত? মান আসবে দেখবা হাফ আসতেছে। তাহলে আরপি এর মান আমার কত? 2, এই যে 2। তাহলে আরপি এর মান হচ্ছে 2 ওহম। তার মানে এই দুইটার যে তুল্য রোধ, এই তুল্য রোধের মান হচ্ছে 2। তাহলে দেখো তো বিষয়টাকে আমি এরকম ভাবে লিখতে পারি না? আমার শুরুতে কত ছিল? R1, তাহলে এই যে শুরুতে R1, তাহলে এই যে R1 এর মান হচ্ছে কত? 10 ওহম। দেখো এদের দুজনের তুল্য রোধ আমি বের করে ফেলছি, তার মানে এদের দুজনকে চাইলে আমি সরাই দিতে পারি। তাহলে এদের দুজন যদি সরাই দিই তাহলে সেখানে তুল্য রোধ হিসেবে কত বসবে? 2 বসবে। তাহলে এই দুটাকে সরাই দিলাম, তাহলে এই দুটাকে সরাই দিয়ে এই যে একটা নিয়ে আসলাম। তাহলে এদের সরাই দিয়ে যে রোধটা নিয়ে আসলাম সে কি ছিল? আরপি ছিল। তাহলে এই যেখানে আরপি বসলো, এই আরপির মানটা হচ্ছে 2 ওহম। তাহলে এই যে আমার বর্তনী ক্লোজ হইলো। এখন বলো তো এই R1 আর আরপি এরা দুজন কিভাবে যুক্ত? শ্রেণীতে যুক্ত না? তাহলে শেষ। এবার তুমি যাও তাহলে লিখো আবার R1 ও আরপি শ্রেণীতে যুক্ত। তাহলে তুল্য রোধ RS হলে আমরা কি বলতে পারি? যে RS মানে কি? শ্রেণীর ক্ষেত্রে কি যোগ হয়ে যায়? তাহলে কত হবে? R1 প্লাস হচ্ছে কত? RP। তাহলে 10 প্লাস হচ্ছে 2 সমান সমান 12 ওহম। এটাই হচ্ছে অ্যান্সার। এই যে অ্যান্সার। তুল্য রোধ মানে কি? একটাতে কনভার্ট হওয়া না? দেখো সব শেষে দেখো আমি একটাতে কনভার্ট হয়ে গেছি। তার মানে এই পুরো জায়গাটুকুর পরিবর্তে যদি আমি একটা রোধ বসাইতে চাই তাহলে তার মান হইতে হবে 12 ওহম। বুঝতে পারছো? তাহলে ভালো মতো দেখো। তাহলে বক্স গুলোর কাছে আগে যাব আমরা। তাহলে এরা দুজন কি ছিল? সমান্তরালে ছিল। তাহলে এদের সমান্তরাল থেকে আমরা একটা মান পাইছি। তাহলে ওই একটা আর এইটা কি? পরপর যুক্ত, পরপর। তাহলে ওদের দুজনকে যোগ করে দিছি। তাহলে দেখো তো এই জিনিসটাকে যদি আমি এক লাইনে হিসেব করতে চাইতাম, তাহলে কি হইতো? খেয়াল করো, ভালো মতো বুঝো। এটা হচ্ছে 10 ওহম। তাহলে দেখো এই যে এই R1 এর সাথে এই পুরো মানটা শ্রেণীতে যুক্ত। এই R1 এর সাথে এই পুরো মানটা শ্রেণীতে যুক্ত। তাই আমি কি বলতে পারি? যে আমার পুরো যে তুল্য রোধ RS, এটা মানে কি হবে? R1 প্লাস এখানে কিছু একটা যোগ হবে, কারণ যেহেতু শ্রেণীতে R1 এর পরে এই পুরোটা আছে। তাহলে এই পুরোটার যে মানটা, সেই মানটা R1 এর সাথে শ্রেণীতে যুক্ত। তাহলে এখন আমি এটার কাছে আসলাম। তাহলে বলো এরা দুজন কিভাবে আছে? প্যারালালি আছে। তাহলে এদের তুল্য রোধ কত?
1/r2 প্লাস 1/r3 হোল ইনভার্স। কেন যে 1/rp, তাহলে rp মানে কি ইনভার্স হয়ে যাবে। তাহলে আমি পুরো জিনিসটাকে চাইলে এক লাইনে এরকম ভাবে হিসেব করতে পারি। এই যে r1 এর সাথে এইটুকু ছিল কিভাবে যুক্ত, শ্রেণীতে। তাহলে এই যে এইটুকুর তুল্যরোধ কত, 1/r2 1/r3 হোল ইনভার্স। তাহলে এই যে r1 এর সাথে এটুকু যোগ হয়ে গেছে। তুমি এটার মান বসাও, দেখো এটার মানও আসবে 12। কিন্তু তোমরা পরীক্ষায় এভাবে করতে পারবা না, তোমাদের এরকম ভেঙে ভেঙে দেখাইতে হবে। এই সার্কিট আঁকতে হবে না, এটা আঁকা লাগবে না, এটা আঁকা লাগবে না, জাস্ট এই যে যেভাবে ভেঙে ভেঙে করছি এরকম ভেঙে ভেঙে তোমাদের করতে হবে। বুঝতে পারছো? কারণ আমি তো অনেকগুলো সার্কিট দেখাবো, এখন আমার পক্ষে তো ধরো সবগুলো এরকম ভেঙে ভেঙে দেখানো সম্ভব না। তো আমি জাস্ট বলে দিব কোনটার সাথে কিভাবে, আর এই এক লাইনের হিসাবটা দেখাই দিব। তো এই এক লাইনের হিসাবটা যদি ভালো মতো পারো তাহলে তো মনে করো তুমি প্রো। বুঝতে পারছো? তো এটা পারার চেষ্টা করবা। আর পরীক্ষার হলে প্র্যাকটিস করার সময় তোমার পক্ষে ধরো তুমি মিনিমাম 50-60টা টেস্ট পেপার বা গাইডে 50-60টা সার্কিট সলভ করবা। এন্ড সব সার্কিট এরকম ভেঙে ভেঙে করা সম্ভব না। তো তুমি সেই ক্ষেত্রে কি করবা, এগুলাকে এক লাইনে করবা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভেঙে ভেঙে করবা। বুঝতে পারছো? তাহলে চলো আমি আরেকটা একটু দেখাই দিই, আরেকটা দেখাই একটু। ধরো আমাদের আরেকটা সার্কিট, ধরো 2 নম্বর যে সার্কিট ধরো এরকম দেওয়া, এরকম। এরকম দাও, ধরো এরকম ধরো একটা সার্কিট তোমার কাছে দিয়ে দিছে। ধরো এটা R1 এর মান বলছে 10 ওহম, এটা ধরো R2 এটার মান বলছে 5 ওহম, এটা ধরো R3 এটা মান ধরো বলছে 10 ওহম, এটা ধরো R4 এটা মান বলছে ধরো 6 ওহম, এটা ধরো R5 এটার মান বলছে ধরো 3 ওহম। এরকম ধরো একটা সার্কিট তোমাকে দিয়ে দিছে। প্রশ্নের মধ্যে বলা হয়েছে আর ইকুইভ্যালেন্ট কত, এটা বের করো। তাহলে কি বলছে, আগে বক্সের কাজ করবা। তাহলে খেয়াল করো, তাহলে এরা দুজন কিভাবে যুক্ত, সমান্তরালে। তাহলে এই যে এদের কাছ থেকে একটা তুল্যরোধ পাবা, এই যে পাইলা। আবার এরা দুজন কিভাবে যুক্ত, সমান্তরালে, এদের কাছ থেকে একটা তুল্যরোধ পাবা, পাইলা। তারপরে এই একটা, এই একটা, এই একটা শ্রেণীতে যুক্ত, তারপরে তিনটাকে যোগ করে দিবা। বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো, এটা একটা প্যারালাল, এটা একটা প্যারালাল, দুইটা প্যারালাল না। এজন্য এটাকে যদি rp1 ধরো, এটাকে ধরবো হচ্ছে rp2। তুমি এরকম ভাবে লিখবা যে r1 r2 সমান্তরালে যুক্ত, তুল্যরোধ rp1 হলে rp1 এর মান বের করবা। এরপরে r4 r5 সমান্তরালে যুক্ত, তুল্যরোধের মান rp2 হলে rp2 এর মান বের করবা। এরপরে গিয়ে বলবা এই rp1 r3 rp2 শ্রেণীতে যুক্ত, তারপরে rs এর মান বের করবা। মানে এরকম যদি একের অধিক সমান্তরাল থাকে তাহলে rp1 rp2 rp3 এইভাবে চিন্তা করবা। একের অধিক যদি শ্রেণী থাকে তাহলে rs1 rs2 rs3 এইভাবে চিন্তা করবা। বুঝতে পারছো? আগে সেটা বুঝতে পারছো। তাহলে এটাকে যদি আমি এক লাইনে হিসেব করি তাহলে কি বলতে পারি, আর ইকুইভ্যালেন্ট। দেখো এইটুকু, এইটা আর এইটুকু শ্রেণীতে যুক্ত, এটা তো বুঝতে পারছি। এরা ভেতরে ভেতরে কিছু, এটা পরের হিসাব। এই পুরো মান, এইটা এইটা শ্রেণীতে যুক্ত, তাহলে কি হবে, এই যে প্রথম এইটুকুর সাথে প্লাস r3 প্লাস ওইটুকু, এরা সবাই শ্রেণীতে যুক্ত। এখন এইটুকু মানে কি, এইটা, তাহলে এটার তুল্যরোধ আমাকে বের করতে হবে। তাহলে বলো এটার তুল্যরোধ কত, 1/r1 প্লাস 1/r2 হোল ইনভার্স। এইটুকুর তুল্যরোধ কত, 1/r4 প্লাস 1/r5 হোল ইনভার্স। শেষ হিসাব। এই যে আমি এক লাইনে করে ফেললাম যে এইটুকুর সাথে এইটা, এইটা আর এই পুরো এইটাই তিনটা শ্রেণীতে যুক্ত, তাহলে এই যে তিনটাকে শ্রেণীতে যুক্ত করছি। এরপরে এইটুকুর তুল্যরোধ বের করলাম, এইটুকুর তুল্যরোধ বের করলাম, শেষ হিসাব। বুঝছো? ধরো এখানে তোমাকে আরেকটা সার্কিট এরকম দিছে, ধরো 3 নম্বর সার্কিটটা এরকম, ধরো এরকম। ধরো এরকম আরেকটা সার্কিট তোমাকে দিছে, ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5, এটা হচ্ছে কত R6, এটা ধরো তোমাকে দিছে। তুমি যখন ম্যানুয়ালি করবা, কি বলছে, আগে বক্সের কাছে যাবা। তাহলে এই যে বক্সের ভিতরে গেলা, এখন গিয়ে দেখলা যে এখানে একটা আছে কিন্তু এখানে একের অধিক আছে, দুইটা আছে। তাহলে তুমি একবারে করে ফেলতে পারতেছো না, তাহলে তোমাকে এখানে আসার পরে আগে এখানে হাত দিতে হবে। এরা দুজন কিভাবে যুক্ত আছে, এরা দুজন আছে শ্রেণীতে যুক্ত। তাহলে তোমাকে সবার আগে কি করতে হবে, এদের দুজনের শ্রেণী মান বের করতে হবে। তুমি প্রথমে কি করবা, R1 R2 শ্রেণীতে যুক্ত, তাহলে এদের একটা তুল্যরোধ পাবা।
ওই একটা আর এই একটা সমান্তরালে যুক্ত, তাহলে ওখান থেকে একটা তুল্যরোধ পাইলাম। এরপরে এরা দুজন আবার কিভাবে যুক্ত? সমান্তরালে, তাহলে এখান থেকে একটা তুল্যরোধ পাইলাম। তারপরে এখানকারটা এইটা আর এইটা শ্রেণীতে যুক্ত। কথা বুঝছো? তাহলে সবার আগে এই দুইটা কিভাবে যুক্ত? শ্রেণী, তাহলে এদের একটা মান পাইলা। তারপরে ওই মান আর এইটা আবার কিভাবে যুক্ত? সমান্তরালে, ওদের একটা মান পাইলা। তারপরে এরা দুজন আবার কিভাবে যুক্ত? সমান্তরালে, এদের একটা মান পাইলা। তারপরে এই তিনটা মান আবার শ্রেণীতে যুক্ত, তাহলে যোগ করে দিলাম। কথা বুঝতে পারছো? তাহলে আমি যদি এই পুরোটাকে এক লাইনে হিসেব করি তাহলে কি বলতে পারি? দেখো, এই পুরোটার সাথে এইটা এইটা সবাই শ্রেণীতে যুক্ত, এই পুরোটা এইটা শ্রেণীতে যুক্ত। তাহলে এই যে ওইটা প্লাস R4 প্লাস শেষেরটা, এই যে হইল। এবার আমি শেষেরটার হিসেব করি এখানে, তাহলে কত হবে বলো? 1/R5 প্লাস হচ্ছে 1/R6 হোল ইনভার্স হইল এটা। এবার এইটুকের কাজ করতে হবে, এইটুকে, তাই না? আচ্ছা বলো তো, এই যে R3, এই R3 এর সাথে এখানকার পুরো মানটা কিভাবে যুক্ত? এই R3 এর সাথে পুরো মানটা সমান্তরালে যুক্ত, তাই না? এরা শ্রেণী হয়েছে, ঠিক আছে, ভালো কথা, এরা শ্রেণী হয়েছে। শ্রেণী মানটা এটার সাথে তোমার কিভাবে যুক্ত? সমান্তরালে যুক্ত না? আমি তো ইনডিরেক্টলি বলতে পারি যে এই R3 এর সাথে এদের পুরো যে মানটা, এই মানটা সমান্তরালে যুক্ত। তাহলে কি সমান্তরালের ক্ষেত্রে কি হয়? 1/+1/, এরকম ভাবে যুক্ত হয়। তাহলে এই R3 এর সাথে এইটা সমান্তরালে যুক্ত, তাহলে এইটুকের মান কত? R1 প্লাস R2, তাহলে কি হবে? 1/R1 প্লাস R2 প্লাস কত হবে? 1/R3, এটার উপরে হোল ইনভার্স। এই জায়গাটুকু বুঝছো? এই জায়গাটুকু বুঝছো? আবার বলি, এই R3 এর সাথেই পুরো মানটা সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি হয়? 1/, আকারে যোগ হয়, তাহলে 1/, এইটুকু, তাহলে এইটুকুর মান কত? R1 প্লাস R2, তাহলে এই যে 1/R1 প্লাস R2 প্লাস এই যে নিচে ও একাই আছে, তাহলে 1/R3, তাহলে এই যে 1/R3 হোল ইনভার্স R4, এইটুকু তো বুঝছোই। যদি এমন হইতো, ধরো এখানে আরেকটা রোধ আছে, ধরো এটা R3, এটা ধরো R7, ধরো এরকম আছে, তাহলে সেক্ষেত্রে কি হইতো? দেখো, এই পুরোটার সাথে এই পুরোটা সমান্তরালে, তুমি যদি ম্যানুয়ালি করতে তাহলে কি করতা? এরা দুজনকে প্রথমে শ্রেণী করতা, একটা মান পাইতা, এদের দুজনকে আবার শ্রেণী করতা, একটা মান পাইতা, ওই শ্রেণী আর এই শ্রেণী আবার সমান্তরাল হইতো, তখন এখানে একটা চলে আসতো। তারপরে এরা দুজন আবার কি হইতো? সমান্তরাল হইতো, একটা মান, তখন ওই তিনটাকে যোগ করতা। এখন তাহলে এরকম আছে, আমি একবারে করতে চাচ্ছি, তাহলে কি হবে খেয়াল করো, ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো। আই গেস তোমরা ধরে ফেলছো কি হবে। তাহলে এই পুরোটার সাথে এই পুরোটা সমান্তরালে, তাহলে সমান্তরাল মানে কি? 1/, আকারে, তাহলে 1/, উপরের টুকু, তাহলে উপরের টুকুর মান কত? R1 প্লাস R2 প্লাস 1/, নিচের টুকু, তাহলে নিচের টুকুর মান কত? 1/R3 প্লাস হচ্ছে R7, এটার উপরে ইনভার্স। শেষ হিসাব, হিসাব শেষ। বুঝতে পারছো? বুঝতে পারছো? আই গেস বুঝতে পারছো। ওকে ফাইন, চলো এবার চলো খেয়াল করো, এবার একটা কথা মাথায় রাখবা, নোট 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 কথা কি? যে সকল রোধের মধ্যে দিয়ে, যে সকল রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, তারা তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে হিসেবে আসবে না, এটা মাথায় রাখবা। মানে যাদের ক্ষেত্রে, মানে যে সকল রোধের মধ্যে তড়িৎ যাবে না, তাদেরকে আমরা তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে হিসেবের মধ্যে নিব না, এটা মাথায় রাখবা। তাহলে খেয়াল করো, ভালো মতো দেখি আমরা। তাহলে কি, ধর একটা সার্কিট এরকম আছে, ধর এটা হচ্ছে একটা সার্কিট, ধর এটা একটা সার্কিট, এটা R1, এটা আমি মান দিচ্ছি না, হ্যাঁ, তোমরা মান বসে বসে করিও, তোমরা বাসায় প্র্যাকটিস করো। R3, এটা R4, এটা R5, তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত, বুঝতে পারছো? এটা এবার দেখো, পাঁচটা রোধ ঠিকই আছে, কিন্তু তাহলে কি ঘটতেছে এখানে?
এদিক দিয়ে আই বের হইলো, আচ্ছা আই আসলো, আই আসলো, আই আসলো, আই এসে এদিক দিয়েও গেল, এদিক দিয়েও গেল, আবার এসে এখানে এক হইলো, R3 মধ্যে দিয়ে গেল। কিন্তু যখন সে এই জায়গায় আসছে তখন দেখো তার কাছে রাস্তা তিনটা, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা। তো খেয়াল করো তড়িতের পছন্দ হচ্ছে ফাঁকা জায়গা। তাহলে ও যখন এদিক দিয়ে যাইতে যাবে, এখানে দেখবে রোদ আছে, রোদ মানে বাধা, তাহলে এখানে বাধা বাধা আছে। আবার এদিক দিয়ে যখন দেখবে তখন এখানেও দেখবে কি বাধা। কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোপুরি ফাঁকা, তো তখন ওই আইটা এইদিকেও যাবে না, আইটা এইদিকেও যাবে না, সমস্ত আই তখন এর মধ্যে দিয়ে চলে এই পাশে দিয়ে নেগেটিভ প্রান্তে চলে আসবে। তাহলে এই দুইটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ যাচ্ছে না, কেন? মাঝখান দিয়ে একটা ফাঁকা রাস্তা আছে। তাহলে এই দুইটার মধ্যে দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহিত হবে না, তাহলে এরা দুইজন তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের হিসেবের মধ্যে আসবে না। তা আমরা কি বলতে পারি যে এখানে R4 ও R5 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, তাই তুল্যরোধ নির্ণয়ে এরা হিসেবে আসবে না, তাহলে বলো তো, তাহলে এর তুল্যরোধের মানটা কত? তাহলে এই দুইটা তো বাদ, এই দুইটা তো বাদ, তাহলে এরা দুজন কি সমান্তরাল হয়ে এটার সাথে শ্রেণী, তাহলে তুল্যরোধ কত হবে? 1/R1 প্লাস 1/R2, এই যে এদের তুল্যরোধ প্লাস হচ্ছে কত? R3। শেষ, এইটুকু হচ্ছে তুল্যরোধ, এই দুটা বাদ। বুঝতে পারছি কথা? দুটা বাদ। ওকে, ধরো আরেকটা সার্কিট এরকম তোমাকে দিয়ে দিছে, আরেকটা সার্কিট ধরো এরকম দিছে, এটা ধরো দিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে ধরো R3, এটা হচ্ছে আমাদের R4, এটা হচ্ছে ধরো আমাদের R5। এখন তোমাকে বলছে এখানকার তুল্যরোধ বের করো, এখানকার R ইকুইভ্যালেন্ট কত এটা বের করতে বলছে। তাহলে ভালো কথা, তাহলে এদিক দিয়ে আমার আই বের হইলো, এই যে আই আসলো, আসলো যাচ্ছে, এর মধ্যে দিয়ে গেল, এর মধ্যে দিয়ে গেল, এর মধ্যে দিয়ে গেল, যখন এখানে আসলো তখন তার কাছে দেখো রাস্তা দুইটা, এইটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। কিন্তু তড়িতের টার্গেট কি বলে? পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে এই নেগেটিভ টার্মিনালে আসা। তাহলে ও যদি এদিক দিয়ে যায়, তড়িৎ ভাগ হয়ে যদি এদিক দিয়ে যায়, তাহলে ওই ভাগ হওয়া যে তড়িৎটা, এই তড়িৎটার নেগেটিভ অংশে আসার মতো কোনো কানেকশন আছে বা কোনো রাস্তা আছে যে রাস্তা ধরে সে নেগেটিভ প্রান্তে আসতে পারবে না। কথা বুঝতে পারছো? এই জন্য এই R4 এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ যাবে না। তাহলে তড়িৎ যদি না যায় তাহলে এই R4 আমার হিসেবের মধ্যে আসবে না। ও যখন এদিকে যাবে, গিয়ে তো নেগেটিভ টার্মিনাল ব্যাক করার মতো কোনো ওয়ে নাই তার কাছে, এজন্য তখন সে এই R4 এর মধ্যে যাবেই না, তখন এটা আমাদের হিসেবের বাইরে চলে যাবে। তার মানে এটা নাই, তাহলে এখন এটা তাহলে বাদ। তাহলে বলো, তাহলে এইটুকের সাথে এইটার এটা কিভাবে যুক্ত? শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা কি বলতে পারি, এখানে যেমন R ইকুইভ্যালেন্ট, এটা মান কত হবে? এইটা প্লাস কত? R3 প্লাস হচ্ছে কত? R5। R4 তো বাদ, তুমি এরকম ভাবে লিখে নিবা যে R4 এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তাই R4 তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে হিসেবে আসবে না, বাদ। তাহলে এটুকু তুল্যরোধ কত? 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স। শেষ। বুঝতে পারছো? ওকে, চলো এবার দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সার্কিট, দেখে সার্কিটটা সবচেয়ে বেশি দেখবা টেস্টবার্গের গাইড খোলার পরে দেখবা এই সার্কিটটা সবচেয়ে বেশি আসে, এই সার্কিটটা সবচেয়ে বেশি আসে। সেটা কোনটা? এটা হচ্ছে এইটা, এই যে এই সার্কিটটা, এটা একদম বলতে পারো খুব ফেমাস একটা সার্কিট। এই যে খুবই ফেমাস একটা সার্কিট, এটা একটু কানেক্ট করে দিই এটা উপরের দিকে। এই যে এটা হচ্ছে সার্কিট, ধরো এটা R1, এটা R2, R3, R4, এটা R5। বুঝছো? এটা হচ্ছে সার্কিট। ওকে, এই সার্কিট তোমাকে দিয়ে দিছে, আই গেস বুঝছো এটা কি হয়েছে। দেখো এটা দিন সমান্তরালে, বোঝা গেছে, সুন্দর, ভালো কথা। এবার এইটুকের কথা চিন্তা করো, তাহলে দেখো এইটা হচ্ছে একটা প্রান্ত, এইটা হচ্ছে একটা প্রান্ত। তাহলে দেখো এরা দুজন কিভাবে যুক্ত? এই যে এটা শেষ হইছে, এটা শুরু হইছে, তাহলে এরা দুজন কিভাবে যুক্ত? শ্রেণীতে। ওই শ্রেণী মানে আবার এটার সাথে কিভাবে যুক্ত? সমান্তরালে। তুমি যখন ম্যানুয়ালি করবো তখন কি লিখবা?
R1 R2 সমান্তরাল যুক্ত তুল্য রোধের মান Rp1 হলে Rp1 এর মান বের করবা। এরপরে R3 R4 শ্রেণীতে যুক্ত তুল্য রোধের মান RS1 হলে RS1 এর মান বের করবা। এরপরে RS1 R5 সমান্তরালে যুক্ত, ওইটার মান বের করবা। তারপরে এই সমান্তরাল আর এই সমান্তরাল শ্রেণীতে যুক্ত যোগ করে দিবা। বুঝতে পারছো? তাহলে এরা দুজন প্রথমে সমান্তরাল, একটা মান পাবা। এদের দুজনকে শ্রেণী করবা, একটা মান পাবা। ওই শ্রেণী আর এই R5 সমান্তরালে যুক্ত, একটা মান পাবা। এই মান আর এখানকার মান শ্রেণীতে যুক্ত, তারপর যোগ করে দিবা। তাহলে আমরা যদি এখান থেকে তুল্য রোধের মানটা বের করি, তাহলে R ইকুইভ্যালেন্ট, তাহলে কি এইটুকু আর এইটুকু, তার মানে কি এই যে এইটা প্লাস হচ্ছে এইটা, তাহলে এইটুকের মান কত? 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স। এবার এইটুকু আসো, তাহলে দেখো এরা দুজন কি শ্রেণী হয়ে এটার সাথে সমান্তরাল, তাহলে এখানকার তুল্যরোধ কত হবে? 1/R3 প্লাস R4 প্লাস 1 হচ্ছে কত? R5 হোল ইনভার্স। বুঝছো? এই যে শ্রেণী মানটা সমান, এটার সাথে সমান্তরাল, তাহলে এদের শ্রেণী হচ্ছে কত? R3 প্লাস হচ্ছে R4, তাহলে এইটা এটার সাথে সমান্তরাল, তাহলে 1 এইটা প্লাস 1 এটা ইনভার্স। শেষ, এটা হচ্ছে ম্যাথ। এটা অনেক বেশি আসে, বুঝতে পারছো? ওকে ফাইন, চলো এবার আমরা কিছু সার্কিট দেখব, যে সার্কিটগুলো দেখে তুমি বুঝবা না যে ভাইয়া এটা কি শ্রেণী নাকি সমান্তরাল, এটা দেখে তুমি বুঝবা না। তো এই জন্য আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বিন্দুর সাহায্যে বর্তনী বা সন্নিবেশের তুল্যরোধ, ওকে, এটা আমরা দেখব। এটা কি বুঝাইতেছে? ধরো তোমার কাছে এরকম এরকম ধরো রোধ আছে, এরকম ধরো রোধ আছে, এরকম ধরো আছে কোন একটা জায়গায়। তো ধরো তুমি এটাকে যদি এ বিন্দু হিসেবে চিন্তা করো, তাহলে বলো তো এইটুকের মধ্যে অন্য কোনো উপকরণ বা অন্য কোনো রোধ আছে? নাই। তাহলে এটাকে এ বিন্দু, এটাকে এ বিন্দু, এটাকে এ বিন্দু, এরকম ভাবে তুমি এ চিন্তা করতে পারো। যেহেতু এইটুকের মধ্যে কোনো কিছু নাই, তাহলে ইলেকট্রিক্যালি এরা সবাই সেম পয়েন্ট চিন্তা করবে, সেম পয়েন্ট হবে। ধরো এটা R1, এটা হচ্ছে R2। এখন দেখো রোধ তুমি ক্রস করে ফেলছো, রোধ ক্রস করছো, তার মানে এখন আর এরা ওই আগের পয়েন্ট থাকবে না। এটা ধরো এখন বি পয়েন্ট হয়ে গেছে। তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত আরেকটা কোনো উপকরণ বা আরেকটা রোধ না পাবা, ততক্ষণ পর্যন্ত এরকম বি থাকবে। এরপর আরেকটা পাইছো, আবার চেঞ্জ হয়ে যাবে। ধরো এটা সি, এটা সি, এটা সি, যতক্ষণ এরকম না পাইতে হবে এরকম থাকবে, এরকম ভাবে। কথা বুঝতে পারছো? একটা পয়েন্টকে তুমি ধরবা, যতক্ষণ পর্যন্ত আরেকটা রোধ ক্রস না করবা, ততক্ষণ পর্যন্ত ওই পয়েন্টটা আগের পয়েন্টই থাকবে। রোধ যখন ক্রস করে ফেলবা, তখন ওই পয়েন্টটা আবার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমরা এরকম ভাবে ধরে ধরে আমরা কি করব, যখন আমরা বুঝবো না যে আল্লাহ এটা শ্রেণী নাকি সমান্তরাল বোঝা যাচ্ছে না যখন, তখন এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করবা। ওকে, চলো। আর যারা অনেক বেশি সার্কিট অ্যানালাইসিস করবে, তখন হয়তো বা তাদের এই পয়েন্টটা দরকার হবে না, না দেখে তুমি বুঝতে পারবা, না দেখে বুঝতে। যদি অনেক বেশি সার্কিট অ্যানালাইসিস করো বা সে বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে দেখবার পয়েন্টেরও দরকার হচ্ছে না, তুমি এমনি বলে দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা। আর যদি একদমই না পারো, বুঝতেই পারতেছো না, তখন এটা অ্যাপ্লাই করবা। বাট এটা অ্যাপ্লাই করলে কি হয়, মানে ভুল হওয়ার সম্ভাবনা একদম জিরো হয়ে যায়, মানে ভুল হবেই না তখন। একবারে করতে গেলে হয়তো ভুল হইতে পারে, বাট পয়েন্ট দিয়ে তুমি যদি করো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একদম জিরো, মানে কোনোভাবে ভুল হবে না আর। ওকে, তো চলো এরকম কিছু সার্কিট আমরা দেখি যাদেরকে পয়েন্ট দিয়ে সমাধান করতে হয়। ধরো এইটা হচ্ছে একটা সার্কিট, এটা ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে ধর R5। এরকম ধর একটা সার্কিট তোমাকে দিয়ে দিছে। এখন তোমাকে বলছে তুল্য রোধ বের করো। ঝামেলা কোথায়? ঝামেলা দেখো, এই R1 কে R4 এর সাথে চিন্তা করবা, নাকি R4 কে R3 এর সাথে চিন্তা করবা, নাকি R4 কে R5 এর সাথে চিন্তা করবা? এটা দেখো ঝামেলা বেঁধে গেছে, এটা ঝামেলা বেঁধে গেছে না? তো এরকম যখন ঝামেলা বাঁধবে, তখন এই পয়েন্ট থিওরিটা অ্যাপ্লাই করবা। কিভাবে? দেখো তড়িৎ বের হইলো, এই যে তড়িৎ বের হইলো, আচ্ছা ঠিক আছে, বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে, তুমি প্রথম পাইলা এই জায়গাটা, আচ্ছা ঠিক আছে, এটাকে এই পয়েন্ট চিন্তা করো। রাস্তা তোমার কাছে দুইটা, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা। তো চিন্তা করো সবসময় বাইরের দিকে যাওয়ার জন্য, বাইরের দিকে, এরকম বাইরের দিকে। তাহলে এইটুকু এই যে এ পয়েন্ট এ পয়েন্ট এ পয়েন্ট এ পয়েন্ট রোদ আইছে, তার রোদ ক্রস করে ফেলছি, তাহলে পয়েন্ট আমার চেঞ্জ, এখন আর এ পয়েন্ট নাই। তাহলে ধরো এটাকে আমি এইরকম ধরে ধরে এইটাকে আমি বি পয়েন্ট চিন্তা করলাম, এইটুকুর মধ্যে তো কোনো রোধ নাই, তাহলে এটা যদি বি চিন্তা করতাম, তাহলে এইটুকু কি হইতো? বি হইতো। তাহলে আমি একবারে বিটাকে এখানে চিন্তা করছি, তাহলে এটা হচ্ছে এ, কোনো রোধ নাই, এইটুকু এই আছে, রোধ ক্রস করছি, বি হয়ে গেছে। আবার
যাচ্ছি যাচ্ছি রোধ ক্রস করছে, তাহলে এটা হয়ে যাবে কি আমার সি পয়েন্ট। আবার সেম ভাবে এটুকু হয়ে যাবে কি আমার ডি পয়েন্ট। এখন দেখো এইটুকু এর সবগুলা রোধের দুইটা প্রান্ত আমি পেয়ে গেছি। দেখো R1 এর দুইটা প্রান্ত পাইছি, R2 এর দুইটা প্রান্ত পাইছি, R3 এর দুইটা প্রান্ত পাইছি, R4 এর দুইটা প্রান্ত পাইছি। তাহলে এইটুকু নিয়ে আর চিন্তা নাই। এবার এইদিকে আসো, তাহলে এটা ডি, রোধ ক্রস করলো, তাহলে এটা হবে কি ই। এটুকের মধ্যে দেখো কোনো রোধ নাই, তাহলে এটাও কি হবে ই হবে। এটুকের মধ্যে কোনো রোধ নাই, তার মানে এইটুকু আমার ই। টোটাল পয়েন্ট পাইছো কয়টা? 5টা, ই পর্যন্ত। তাহলে তুমি এখন লিখবে এরকম এ বি সি ডি ই, এভাবে লিখলা। ওকে ফাইন। এবার আসো বলো R1 কার মধ্যে আছে? এ বি এর মধ্যে। এই যে এ বি এর মধ্যে R1 কে বসাই দাও। বিসি এর মধ্যে কি আছে? R2। এই যে বিসি এর মধ্যে, বিসি এর মধ্যে R2 কে বসাই দাও। সিডি এর মধ্যে কে আছে? সিডি এর মধ্যে আছে R3, তাহলে সিডি এর মধ্যে R3 কে বসাই দাও। ডি এর মধ্যে কি আছে? ডি থেকে এর মধ্যে R5 আছে, তাহলে R5 কে বসাই দাও। এই যে R5 বসাই দিলা। বাকি আছে কি আমার R4। R4, এবার R4 চিন্তা করো, R4 কার মধ্যে আছে? এ থেকে ডি এর মধ্যে। তাহলে এই যে সুন্দর মতো এ থেকে উঠাও, এই যে এ থেকে ডি এর মধ্যে এই যে R4 কে দিয়ে দাও। এই তো শেষ। এবার চিন্তা করো, এবার এটা বসাইতে হবে, এটা বসাইতে হবে না? দেখো এই যে বড় যে প্রান্তটা, এটা কার সাথে কানেক্টেড? এর সাথে। তাহলে এই যে এ থেকে তার বের করো, এই যে বড় দাগ। ছোটটা কার সাথে কানেক্টেড? ই এর সাথে, তাহলে ই থেকে বের করে এই যে ছোটটা দিয়ে দাও। এবার তুমি বলো তো কি হয়েছে এখানে? এই যে গেল। এরা তিনজন কিভাবে যুক্ত? শ্রেণীতে যুক্ত। শ্রেণী, ওই শ্রেণী মানে আবার এটার সাথে কিভাবে যুক্ত? সমান্তরালে। ওই সমান্তরালের সাথে কি হয়ে যাবে? শ্রেণী। শেষ। এই যে একটা দুইটা তিনটা শ্রেণী, শ্রেণী পেলা। ওই শ্রেণী এটার সাথে কি? সমান্তরাল। ওই সমান্তরাল এটার সাথে কিভাবে যুক্ত? শ্রেণী। শেষ। বুঝতে পারছো? তাহলে এখানকার যে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, তাহলে এটার মান কত হবে? এই যে পুরাটার তুল্য রোধ এটার সাথে শ্রেণীতে যুক্ত, তাহলে এই যে পুরাটা প্লাস হচ্ছে কত? R5। ওকে, এবার পুরাটা খেয়াল করো, তাহলে কি R4 এর সাথে এই পুরাটা হচ্ছে কত? সমান্তরালে। তাহলে সমান্তরাল কি? 1/, তাহলে 1/, এই উপরে, তাহলে উপরে আছে কত? শুধু R4 প্লাস 1/, নিচে, নিচে কি আছে? এরা তিনজন আছে, এবং এরা তিনজন কিভাবে যুক্ত? শ্রেণীতে। তাহলে 1/, কত? R1 প্লাস R2 প্লাস হচ্ছে R3, এই যে হোল ইনভার্স। বুঝছো? এটা একবারে। আর ভেঙে ভেঙে করলে এরা তিনজন প্রথমে শ্রেণী, শ্রেণী এটার সাথে সমান্তরাল, ওই সমান্তরাল এটার সাথে কি? শ্রেণী। ম্যাথ শেষ। এটুকু বুঝছো না? এই যেটুকু বুঝছো তো, এতগুলো করছি, একটু তো বোঝা উচিত। কিছুই করি না, যে এইটার সাথে পুরাটা কি? সমান্তরালে কানেক্টেড না? তাহলে 1/, উপরেরটা, তাহলে 1/R4 প্লাস 1/, নিচে, নিচে এরা তিনজন আছে, এই যে এরা তিনজন আছে, তাহলে এই যে তিনজন, ইনভার্স প্লাস R5। শেষ হিসাব। বুঝতে পারছো? শেষ হিসাব। ওকে, এটা গেল। চলো আরো কিছু দেখি আমরা, আরো কিছু দেখি। যে ধরো এরকম বলছে তোমাকে, এরকম বলছে, ধরো এটা সার্কিট, ধরো এরকম বলা। ধরো এটা একটা সার্কিট, এই মাঝখান দিয়ে ধরো আরেকটা দিয়ে দিছে, এই যে এরকম এইটা দিয়ে দিছে। ধরো এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, R6, এটা ধরো R7। এটা ধরো একটা সার্কিট তোমাকে দিয়ে দিছে এখানে। ওকে, এটা এখন সমাধান করতে হবে। ওকে, হয়তো অনেকে দেখে বুঝতে পারো, অনেকে দেখে বুঝতে পারো, আর না বুঝতে পারলে একদম ডিরেক্ট পয়েন্টে। কিভাবে? খেয়াল করো, দেখো আমরা যদি ম্যানুয়ালি চিন্তা করি, পয়েন্ট দিয়ে যদি চিন্তা করি, তাহলে এটা এ পয়েন্ট, ক্রস করলাম, তাহলে এটা হবে বি পয়েন্ট, বাইরের দিকে যাবো, বাইরের দিকে, তাহলে যে বাইরে গেলাম, তাহলে এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে কত? ডি পয়েন্ট, এটা হলো কত? ই পয়েন্ট। এটুকু সবার দেখো দুইটা করে প্রান্ত পাওয়া শেষ, তাহলে এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট। ওকে, সবার প্রান্ত, তাহলে দেখো সবার দুইটা করে প্রান্ত শেষ, তাহলে এফ পর্যন্ত আছে, তাহলে এ বি সি ডি ই এফ। ওকে, কাজ শুরু করে দাও।
এ থেকে বি এর মধ্যে কি আছে R1, তাহলে এই যে এ থেকে বি এর মধ্যে R1, বি থেকে সি এর মধ্যে কি আছে R2, বি থেকে সি এর মধ্যে আছে R2, সি থেকে ডি এর মধ্যে কি আছে R3, ডি থেকে ই এর মধ্যে কি আছে R6, ডি থেকে ই এর মধ্যে আছে R6, ই থেকে এফ এর মধ্যে কি আছে R7, ওকে ফাইন। বাকি আছে কয়টা দুইটা, এই R4 আর হচ্ছে R5। আচ্ছা দেখো R4 কার মধ্যে কানেক্টেড বি থেকে ডি এর মধ্যে, R5 কার মধ্যে কানেক্টেড বি থেকে ই এর মধ্যে, তাহলে তুমি নিবা কোনটা আগে আগে বসানো, একটু এটা আগে বসালে ভালো হয় আর কি। তো কি পাইছো খেয়াল করো, বিডি পাইছো আর একটা বিই পাইছো, তা বলো বি থেকে ডি কি একটু কাছে না, তাহলে এটা আগে চিন্তা করবা। মানে এগুলা কোনো রুল না, মানে এরকম করলে আর কি সহজ হয় বসানোটা, এটা বসানো সহজ হয়। আর বি থেকে ই একটু দূরে, তার জন্য বিডিটা আগে চিন্তা করবা। তাহলে বিডির মধ্যে কি আছে R4, তাহলে এই যে বি থেকে খেয়াল করো, এই যে বি থেকে ডি এর মধ্যে আছে কত R4, আর R5 কার মধ্যে আছে বি থেকে ই এর মধ্যে, তাহলে এই যে বি, এই যে বি, এই যে বি থেকে খেয়াল করো, এই যে বি থেকে, এই যে বি থেকে এই যে ই এর মধ্যে আছে হচ্ছে কত আমাদের R5, এই যে এইটা হচ্ছে সার্কিট। ওকে, এই সার্কিট যেই কথা, এই সার্কিটটা হচ্ছে কি একই কথা। তো যখন তুমি পরীক্ষার খাতায় ধরো পরীক্ষার কোশ্চেন এরকম সার্কিট আছে, তুমি তখন সুন্দর মতো বলবা যে উপরের বর্তনীটিকে সরলীকরণ করে পাই, ওই বর্তনীটার পরিবর্তে এই বর্তনী আঁকাই দিবা, এই বর্তনী যা এই বর্তনীও তাই। বুঝতে পারছো, লিখে নিবা যে উপরের বর্তনীটি সরলীকরণ করে পাই, এই যে এইটা। এরপর ক্যালকুলেশন শুরু করবা। এবার দেখো আমার যে ভোল্টেজ সোর্স এটা কি ছিল, এ থেকে এফ এর মধ্যে, তাহলে এই যে এ থেকে বের করো, এ থেকে বের করো, এই যে এফ থেকে বের করো। এবার তাহলে চিন্তা করো, এবার ক্যালকুলেশন শুরু করো। তাহলে কি এইটুকের কাজ আগে করতে হবে তাই না, এইটুকের কাজ, এই দুইটা তো একদম শেষে যুক্ত, এটা তো বুঝতেই পারতেছি। তাহলে এই দুইটার বাদ হিসাব এইটুকের ভিতরে কাজ করবো আগে। তাহলে এখানে হাত দিলাম আমি, এই যে হাত দিলাম, আচ্ছা ভালো কথা। তাহলে দেখবো এটা একটা বক্স হয়েছে, ঠিক আছে, এর ভিতরে আবার আরেকটা বক্স আছে, তাহলে ভেতরের বক্সের ভেতরে যে বক্স থাকবে ওইটার ভিতরে আমরা হাত দিব। তাহলে এই যে বক্সের ভেতরে বক্স, তাহলে দেখো বুঝো আমার এই জিনিসগুলো ভালো মতো দেখো, R2 R3 শ্রেণীতে যুক্ত, বুঝছো কথা, R2 R3 শ্রেণীতে যুক্ত, এই যে শ্রেণীতে, ওই শ্রেণীমান এটার সাথে কিভাবে যুক্ত সমান্তরালে, ওই সমান্তরাল মান এটার সাথে আবার কিভাবে যুক্ত শ্রেণীতে, ওই শ্রেণীমান আবার এটার সাথে কিভাবে যুক্ত সমান্তরালে, তারপরে ওই তিনটা শ্রেণীতে। আবার বলি এটা পুরোটা একটা বক্স না, বক্সের ভিতরে আরেকটা বক্স, তাহলে এখানে আগে হাত দিবা। তাহলে দেখো এরা দুজন শ্রেণী, মান পাইলে একটা, ওই শ্রেণী এটার সাথে কিভাবে সমান্তরালে, তাহলে এইটুকের থেকে একটা মান পাইলা, ওই একটা আর এটা কিভাবে যুক্ত শ্রেণীতে একটা মান পাইলা, ওই একটা আবার এটা কিভাবে যুক্ত সমান্তরালে একটা পাইলা, তারপরে R1 এইটা R7 শ্রেণীতে যুক্ত, শেষ তুল্য। বুঝতে পারছো? তা আমি যদি এটা একবারে লিখি তাহলে কি দাঁড়ায় দেখো তো, একটু ভালো মতো বুঝছো তো, এটা সবাই ঠান্ডা মাথায়। তাহলে R1 প্লাস এই পুরোটার তুল্য রোধ যাবে, তাহলে এখানে ওই পুরোটার তুল্য রোধ আসবে, প্লাস হচ্ছে কত R7। ওকে ফাইন, ভালো কত। এবার এবার খুবই মাথা ঠান্ডা মতো এবার বুঝো, দেখো এই যে এইটা আর এইটা, এইটুকু তুল্য রোধ বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো তো, এই যে R5, এই যে R5 এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে এই R5 এর সাথে এই পুরো যে মানটুকু, এই যে পুরো যে মানটুকু, এই মানটুকু আমি একটু দেখাই, একটু কালার পেন দিয়ে দেখাই, একটু কালার পেন দিয়ে এটা দেখাই, খেয়াল করো ভালো মতো বুঝছো এটা। দেখো এই যে R5 এখান থেকে স্টার্ট হয়েছে এখানে গিয়ে ইন্ড হয়েছে, তাহলে এই R5 এর সাথে এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু কিভাবে যুক্ত সমান্তরালে যুক্ত, তাই না? এই R5 এর সাথে এই পুরো অংশটুকু কিভাবে যুক্ত সমান্তরালে। আমরা কি বলতে পারি এখানে 1/1 ওই উপরের মানটা এখানে বসবে, উপরের মান প্লাস হচ্ছে 1 কত R5, তাই তো? আচ্ছা কালো কলম দিয়ে লিখি, হয়তো বা দেখা নাও যেতে পারে, একটু কালো কলম দিয়ে লিখি। তাহলে আমরা কি বুঝলাম, এই যে উপরের ওই পুরো মানটুকু প্লাস 1 হচ্ছে কত R5, এটা তো ক্লিয়ার। এই যে এই R5 এর সাথে পুরো মানটা সমান্তরালে, তাহলে 1 উপরের এই পুরো মান, তাহলে 1 উপরের পুরো মান প্লাস 1/R5, এটা হইলো। এবার আমি এইটুকুটা এই মানটুকু তোমার এখানে লিখতে হবে এখন, তাহলে এখানে আমি হাত দিলাম, বুঝো কথা,
বুঝছো? এখন বলো এই যে এই R6 এর সাথে এই পুরোটুকু কিভাবে যুক্ত, এই পুরোটুকু শ্রেণীতে। তাহলে এখানে কি এই যে +R6 দিলাম, তার মধ্যে এখানে ওই মানটুকু যোগ হবে। এই যে R6 এর সাথে এইটুকু কিভাবে যুক্ত, এই যে R6 এর সাথে এইটুকু শ্রেণীতে যুক্ত। তাহলে এই যে R6 প্লাস হচ্ছে কি এই যে এই এতটুকু, এবার ওই এতটুকুর মান লিখতে হবে, এবার এইটুকুর কাছে হাত দাও। হলো এই R4 এর সাথে এরা দুজন কিভাবে যুক্ত, সমান্তরালে। তাহলে এখানে কত হবে 1/R4 প্লাস 1 কত R2 প্লাস R3, R2 প্লাস হচ্ছে R3, এই যে ইনভার্স। আবার এটার উপরে হোল ইনভার্স। বুঝতে পারছি কথা? আই গেস এটা বুঝতে পারছো, বুঝতে পারছো? ওকে ফাইন, আই গেস বুঝা গেছে এটা। চলো চলো আরো কিছু দেখি আমরা, আরো কিছু দেখি। ধরো একটা সার্কিট তোমাকে এখন এরকম বলছে, ধরো একটা সার্কিট এরকম, ধরো এরকম একটা সার্কিট তোমাকে দিয়ে দিল। এরকম হইতে পারে সার্কিটটা। ধরো এটা একটা সার্কিট, ধরো এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, এটা হচ্ছে কত R6, ধরো এরকম দিয়ে দিছে। ঠিক আছে, এরকম ধরো দিয়ে দিছে। এবার তুমি এগুলোকে সমাধান করবা। ওকে, তাহলে ধরো এটা A, তাহলে এটা হবে কি B, বাইরে গেলাম C, এটা কি D, আর এইটা হচ্ছে E। তাহলে সবগুলো পয়েন্ট আমার পাওয়া শেষ। এবার বসাও বসাও, তাহলে A, A, B, C, D, এটা হচ্ছে E। তাহলে এ বির মধ্যে কি আছে, এ বির মধ্যে R1 কে বসালাম, বিসির মধ্যে কি আছে R2 কে বসালাম, সিডির মধ্যে কি আছে R4 কে বসালাম, ডি এর মধ্যে কি আছে R6, ডি এর মধ্যে R6, তাহলে R6 কে বসাইছি। ওকে ফাইন। এবার বাকি আছে কি R3 আর R5। R3 কি বি থেকে ডি, এটা বি থেকে ই, তাহলে বি থেকে ডি, তাহলে বি থেকে ডি আমরা আগে কাজ করব। তাহলে বি থেকে ডি, খেয়াল করো বি থেকে ডি, তাহলে এই যে বি থেকে ডি, এরপরে কি বি থেকে হচ্ছে ই, তাহলে এটা বি, এই যে বি থেকে ই। বলো তো তুমি এই কাজটাই মাত্র করলা না? এইটুকু দেখো তো, আগের সার্কিটটাই না আমাদের, জাস্ট খালি এখানে আরেকটা জিনিস অ্যাড ছিল, এখানে আরেকটা জিনিস জাস্ট খালি অ্যাড ছিল। তাহলে এই যে এ থেকে বের করো, এই যে বের করো, এই যে এটা ছিল হচ্ছে কি আমাদের R5, এই যে বের করো, এই যে এটার সাথে অ্যাড করে দাও। দেখো তো এটা আগের সার্কিটটাই না, সেম আগের সার্কিট, জাস্ট খালি এখানে আরেকটা জিনিস অ্যাড ছিল, এখন খালি নাই। তাহলে কি এই যে এটা কোনটা বি থেকে ডি, বি থেকে ডি ছিল R3, এটা R3। তাহলে এবার দেখো এরা দুজন প্রথমে শ্রেণী হবে, ওই শ্রেণী মানে এটার সাথে কি হবে সমান্তরাল হবে, ওই সমান্তরাল মানে আবার এটার সাথে কি হবে শ্রেণী হবে, ওই শ্রেণী আবার এটার সাথে সমান্তরাল হবে, এরপর এটার সাথে শ্রেণী হয়ে শেষ। একই সার্কিট। বুঝতে পারছো কথা? তাহলে এটা এটা আর করলাম না আমি, এটা তোমরা কইরো, এটা আমি আর করলাম না। এবার খেয়াল করো, ধরো একটা সার্কিট তোমাকে, এই সার্কিটে এমসিকিউ তো অনেক বেশি আসে, এই সার্কিটটা এমসিকিউ তো অনেক বেশি আসে। ধরো এরকম দিয়ে দিছে, এই যেরকম, এই যেরকম দিয়ে দিই, এটা বলছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে কত R3, বলছে এখানকার তুল্য রোধ বের করে দাও। ঝামেলা, ঝামেলা হইলেই পয়েন্ট, কোনো কথা ছাড়া। তাহলে খেয়াল করো, এটাকে আমি এ চিন্তা করলাম, তাহলে এটা এ, এদিক দিয়ে কি কোনো রোধ আছে, কোনো রোধ আছে, কোনো রোধ আছে, নাই নাই নাই। তাহলে এইটাকে আমি কি বলতে পারি, এই বলতে পারি, যেহেতু কোনো রোধ নাই, রোধ ক্রস করলাম, তাহলে এটা হবে কি বি। এদিক দিয়ে কি কোনো রোধ আছে, নাই, তাহলে এটাও হবে কি আমাদের বি। দেখো সবগুলা রোধের দুইটা করে প্রান্ত তুমি পেয়ে গেছো, দুইটা করে প্রান্ত পাইছো না, সবগুলা রোধের দুইটা করে প্রান্ত পাইছো না, তাহলে সহজ। তাহলে সবগুলো দেখো দুইটা পয়েন্ট আমি এ আর বি পাইছি, তাহলে এই যে এ আর এই যে বি, তাহলে এ এই যে বি। R1 কার মধ্যে, এ বির মধ্যে, তাহলে R1 এ বির মধ্যে। R2 কার মধ্যে, বি এ বা এ বি, একই কথা, তাহলে এই যে R2। R3 কার মধ্যে, এ বির মধ্যে, তাহলে এই যে R3, এই যে, তাহলে এই যে এখান থেকে টান দাও, এই যে এখান থেকে টান দাও, তাহলে এটা হচ্ছে R1,
এটা হচ্ছে আমাদের R3 শেষ হিসাব। তার মানে এরা তিনজন কিভাবে কানেক্টেড, এখানে সমান্তরালে কানেক্টেড। তাহলে 1/1/1 তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু এখানে কত হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 হোল ইনভার্স। শেষ। বুঝতে পারছো? শেষ হিসাব। ওকে, তো এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো। ওকে, এবার আসো লাস্ট একটা কোশ্চিন দেখাই। সেই কোশ্চিনটা হচ্ছে এরকম। এই কোশ্চিনটা ঢাকা বোর্ডে আসছে কয়েকবার, ঢাকা বোর্ডের কোশ্চিন ছিল এটা। তা আমি একটু ভালো মতো দেখাই দিই জিনিসটা, একটু ভালো মতো বুঝবা এটা। হ্যাঁ, এটা হচ্ছে সার্কিটের বিচ্ছিন্ন একটা অংশ। হ্যাঁ, এটা কোনো সার্কিটের বিচ্ছিন্ন একটা অংশ। ধরো এটা হচ্ছে R1 R2, এটা হচ্ছে R3, মানে সার্কিটে কোনো একটা অংশকে আমরা নিয়ে আসছি এখানে। ধরো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। তাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে 1 নম্বরে AB এর মধ্যবর্তী তুল্যরোধ, মধ্যবর্তী তুল্যরোধ, তুল্যরোধ। 2 নম্বর প্রশ্ন তোমাকে বললো BC এর মধ্যবর্তী তুল্যরোধ। তোমাকে 3 নম্বর প্রশ্ন বললো AC এর মধ্যবর্তী তুল্যরোধ। এগুলো ধরো তোমাকে বের করতে বলছে সবগুলো, এরকম ভাবে এরকম ভাবে। বুঝতে পারছি? ধরো এরকম এরকম ভাবে তোমাকে বের করতে। ধরো আমি প্রথমটা সমাধান করতে চাই, 1 নম্বরের সলিউশন। 1 নম্বরে আমি একটু একে আবার দেখাই। হ্যাঁ, জিনিসটা একে দেখালে একটু ভালো মতো বুঝাইতে পারবো। তাহলে একে এই যে আঁকলাম, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। ওকে, মাথায় রাখবা যেহেতু সার্কিটের বিচ্ছিন্ন অংশ বলছে এ বি এর মধ্যবর্তী তুল্যরোধ, তার মানে বুঝবা যে এই এ থেকে কারেন্টটা ডিভাইড হবে, বি তে গিয়ে শেষ হবে। কথা বুঝতে পারছো? মানে মনে রাখবা যে এ হচ্ছে স্টার্টিং, মানে যে উচ্চ বিভবে যে জিনিসটা বুঝছিলাম না, বড় দাগ থেকে কারেন্ট বের হয়ে কোথায় যায়, একদম ছোট দাগ হচ্ছে কত বি, ওরকম। তো মাথায় রাখবে এরকম যে এ থেকে আমাকে যাইতে হবে কারেন্টকে কোথায়, বি তে, এরকম ভাবে চিন্তা করবা। তাহলে দেখো এই এ তে আমার কারেন্ট আছে, কারেন্টের টার্গেট কোথায় যাওয়া, বি তে যাওয়া। তাহলে এই কারেন্ট যখন এখানে আসবে তার কাছে রাস্তা কয়টা, 2টা। এইটা একটা রাস্তা, এই যে এইটা একটা রাস্তা, আর এইটা একটা রাস্তা, কারণ বি তে তাকে যাইতে হবে, তাহলে এ তে কারেন্ট আছে, তাহলে এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা। তাহলে খেয়াল করো তো এইভাবে যখন যাবে, এইভাবে যখন যাবে R3, এই যে R3 শেষ হইলো, এরপরে কি R2, তাহলে R3 পরে R2। তাহলে এই যে এরা দুজন কিভাবে যুক্ত, এরা দুইজন, এরা দুইজন, এরা দুইজন শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত না, এই যে এরা দুজন শ্রেণীতে। তাহলে আমাকে বলছে এই এ আর বি এর তুল্যরোধ বের করতে, এ আর বি এর তুল্যরোধ। তাহলে খেয়াল করো, তাহলে এই যে এ আর বি এর মধ্যে আমি দেখলাম এরা দুজন কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে। তাহলে এই যে এ আর বি এর মধ্যে এদের দুজনকে আমি শ্রেণীতে এঁকে দিলাম, সেটা কত কত, এই যে R2 আর হচ্ছে R3। আবার এই R1টাও, এই যে R1 এও কার মধ্যে আছে, এ বির মধ্যে আছে, তাহলে এই যে এ বির মধ্যে এঁকে দিলাম, এই যে R1। তাহলে বলো এই তুল্যরোধ কি, এই R1 এর সাথে এরা দুজন কিভাবে যুক্ত, সমান্তরালে। তাহলে R ইকুইভ্যালেন্ট এর মান হচ্ছে কত, 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে R3 হোল ইনভার্স। এটা হচ্ছে তুল্যরোধ। কথা বুঝতে পারছো? এই যে ভালো মতো দেখো, এরা দুজন প্রথমে কি, এই যে এরা দুজন এদিক দিয়ে কারেন্ট গেছে না, তাহলে এই যে এইভাবে গেল, এইভাবে, তাহলে এটা শেষ হয়েছে, এটা শুরু হয়েছে। তাহলে এরা দুজন কিভাবে আছে, শ্রেণীতে, ওই শ্রেণী মানে এটার সাথে কি হয়েছে, সমান্তরাল। এই যে তাই হয়েছে, দেখো। তাহলে যে 1/R1 প্লাস 1/R2 প্লাস R3 হোল ইনভার্স। বুঝতে পারছো কথা? তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর। এবার আসো 2 নম্বরটা দেখি। 2 নম্বর, এবার আসো 2 নম্বর, 2 নম্বরটা দেখবো। 2 নম্বর, 2 নম্বর কি বলছে দেখো তো। 2 নম্বর বলছে, 2 নম্বর বলছে কার মধ্যে, বিসি এর মধ্যে তুল্যরোধ বের করো, বিসি। তাহলে শুরুতে কি আছে, বি। তাই আমাকে বুঝতে হবে কারেন্ট আছে বি তে, কারেন্ট যাবে কোথায়, সি তে। তাহলে এই জায়গায় কারেন্ট আছে, এই যে কারেন্ট এখানে আছে। আমি বলবো কারেন্টের কাছে রাস্তা কয়টা, 2টা। তাহলে এই যে এইটা একটা রাস্তা আর এইটা একটা রাস্তা, তাহলে এই রাস্তা দিয়ে ডিরেক্ট সে সি তে যাইতে পারতেছে। যখন এদিক দিয়ে আসতেছে, এই যে R1 এরপরে R3, তাহলে R1 শেষ হলো, এরপরে R3। তাহলে এরা দুজন কিভাবে যুক্ত, এই যে এরা দুজন শ্রেণীতে যুক্ত, ওই শ্রেণী মানে আবার এটার সাথে কিভাবে যুক্ত, সমান্তরালে। তার মানে এই যে বি থেকে সি, এই যে বি থেকে সি,
বি থেকে সি। তাহলে বি থেকে সি এর মধ্যে এই যে এরা দুইজন কিভাবে আছে, এরা দুইজন শ্রেণীতে। তাহলে এই যে R1 আর এই যে R3, এই যে R1 R3 শ্রেণীতে। তারপরে আবার বি থেকে সি এর মধ্যে কি আছে, R2 আছে। তাহলে এই যে বি থেকে সি এর মধ্যে R2। তাহলে এই যে R2 এর সাথে R1 আর R3 যে শ্রেণী মানটা ওইটা সমান্তরালে, মানে প্রথমে এরা দুজন কি হবে, শ্রেণী হবে, ওই শ্রেণী মান এটার সাথে কি হবে, সমান্তরাল হবে। তাহলে আমরা কি বলতে পারি, এটা তুল্য রোধ R ইকুইভ্যালেন্ট কত হবে, 1/R2 প্লাস 1/R1 প্লাস R3 হোল ইনভার্স। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? আই গেস বুঝতে পারছো। এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো বাকিটা নিজেরা করে ফেলো, ঠিক আছে? বাকিটা নিজেরা করে ফেলো। ওকে ফাইন। এবার ধর আরেকটা সার্কিট আমি তোমাকে যদি একদম শেষ আরেকটা সার্কিটের কথা মনে পড়লো, এটা যদি আমি একটু দেই এখানে, এটা কেমন হবে খেয়াল করো। ধর এরকম, ধর এরকম দিচ্ছে চারটা রোধ, ধরো একাধিক রোধ থাকতে পারে, R1 R2 R3 R4 এরকম একাধিক রোধ থাকতে পারে, ওটা কোনো বিষয় না, ঠিক আছে? ওকে ফাইন। এবার বলছে এটা তুল্য রোধ বের করে দাও। ওকে, কিভাবে বের করবা? খুব সহজ, যে কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করো। ধরো এই পয়েন্টের কথা চিন্তা করলাম, তাহলে এটা হচ্ছে এ, সবার কমন পয়েন্ট হচ্ছে, তাহলে যে কোনো একদিকে এখন বের হও। তাহলে এই যে ধরো বের হইলা, তাহলে এটা হবে কি বি। এখন বলো এটুকের মধ্যে কি কোনো রোধ আছে, এটুকের মধ্যে কোনো রোধ আছে নাই, তাহলে এটাও কত বি। এটুকের মধ্যে কোনো রোধ আছে না, তাহলে এটাও বি। কোনো রোধ আছে না, তাহলে এটাও বি। দেখো সবার দুইটা করে প্রান্ত পাওয়া গেছে এবং সবার প্রান্ত কি এ বি। তাহলে এই যে এ, এই যে বি, এ বি। দেখো R1 এ বি এর মধ্যে, R2 এ বি এর মধ্যে, R3 এ বি এর মধ্যে, R4, এই যে R4 এখান থেকে টান দিবা বা এখান থেকে টান দিলে একই কথা, R4 এ বি এর মধ্যে। মানে এরা সবাই আসলে কিভাবে যুক্ত, সমান্তরালে যুক্ত। তার মানে 1/R1 1/R2 1/R3 1/R4 হোল ইনভার্স। শেষ। বুঝতে পারছি? তো আই গেস এই জিনিসগুলো সবাই ভালো মতো বুঝতে পারছো এবং বাসায় এবার সুন্দর মতো সব সার্কিট সমাধান করো। ইনশাল্লাহ কোনো সার্কিট আটকাবা না। জাস্ট যেগুলো বুঝবা না সুন্দর মতো লিখবা যে উপরের বর্তনীটিকে সরলীকরণ করে পাই, এবার পয়েন্ট দিয়ে সেটা অ্যাপ্লাই করে সলভ করে ফেলবা। বুঝতে পারছি? তো ভালো থাকবা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।